Assalamu alaikum. Welcome to the 19th lecture of Classics in Translation, ENG 4224. Hope you are doing fine. মূল লেকচার শুরু করার আগে let's revise what did we discuss in lecture 18. আমরা গত লেকচারে কি আলোচনা করেছিলাম আমরা একটু রিভিউ করি। গত লেকচারে আমাদের ফোকাস ছিল ভার্জিলের এনিয়াড মহাকাব্যের বুক 7 এবং বুক 8। বুক 7 আমরা যখন স্টাডি করেছি তখন আমরা দেখেছি এনিয়াস এবং সার্ভাইভিং ট্রোজানস তারা বহু বছরের দুঃখ কষ্ট যন্ত্রণার শেষে অবশেষে তারা ইটালি ল্যাটিয়ামে এসে পৌঁছালো। ল্যাটিয়াম কিং ল্যাটিনাসের রাজত্ব। কিং ল্যাটিনাস আমরা দেখেছি ঘটনাক্রমে ল্যাটিনাস তার কন্যা লাভিনিয়ার সাথে ইনিয়াসের বিয়ের কথা পাকাপাকি করে। এই লাভিনিয়ার সাথে বিয়ে হওয়ার কথা ছিল পার্শ্ববর্তী প্রতিবেশী রাজ্যের রাজপুত্র টার্নাসের। এখন জুনো আমরা জেনেছি যে জুনো ট্রোজানদের প্রতি জুনোর তীব্র বিদ্বেষ। জুনো কোনোভাবেই চায় না ট্রোজানরা টিকে থাকুক। ট্রোজানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যাবতীয় আয়োজন জুনো সম্পন্ন করেছে, তারপরেও ট্রোজানরা এখনো টিকে আছে। জুনো তার শেষ প্রচেষ্টা হিসেবে বিদ্বেষের দেবতা অ্যালেক্টোকে পাঠায় ল্যাটিয়ামের রানী কুইন অ্যামাটা এবং রুটুলিয়ানদের প্রিন্স টার্নাস, এদের দুজনের মনে যুদ্ধের আগুন, ঘৃণার আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। কেন? কার বিরুদ্ধে? অবশ্যই ট্রোজানদের বিরুদ্ধে। কুইন অ্যামাটা এবং টার্নাস এদের দুইজনের মনেই জুনো বিদ্বেষের আগুন, যুদ্ধের আগুন জ্বালিয়ে দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে জুনো কিভাবে ষড়যন্ত্র করে তাদের মধ্যে আর্টিফিশিয়ালি, কৃত্রিমভাবে, এমনিতে হয়তো তাদের মনে এত ঘৃণার আগুন, এত বিদ্বেষ জন্ম নিত না, কিন্তু এটা জুনোর চক্রান্ত ছিল এবং জুনো অ্যালেক্টোর মাধ্যমে টার্নাস এবং অ্যামাটা তাদের হৃদয়ে ট্রোজানদের প্রতি তীব্র বিদ্বেষ, ঘৃণা এবং যুদ্ধের বীজ বুনে দিল। এক্ষেত্রে আমরা ভিনাসের সাথে জুনোর তুলনা করেছি। ভিনাস যেমন ডাইডোর মনে ভালোবাসার আগুন জ্বালিয়ে দিয়েছিল, কুইন অ্যামাটা এবং টার্নাস তাদের হৃদয়ে ঘৃণা এবং বিদ্বেষের আগুন জ্বালিয়ে দেয়। এরপর বুক 8 যখন আমরা স্টাডি করেছি সেখানে আমরা জুনো যখন টার্নাস এবং অ্যামাটার মনে যুদ্ধের আগুন জ্বালিয়ে দিল, তখন ল্যাটিনরা এবং রুটুলিয়ান তারা একত্রে ট্রোজানদের বিরুদ্ধে অংশগ্রহণ করে। তারা যুদ্ধের আয়োজন করতে, সংখ্যা তাদের তুলনায় কম ছিল। ইনিয়াসরা তখন প্রচন্ড ভীত হয়ে পড়ে যে তারা যুদ্ধের প্রস্তুতি তাদের একদমই নেই, অথচ যুদ্ধ আসন্ন। তখন ইনিয়াস যুদ্ধের প্রস্তুতি নেয়ার জন্য কিং ইভান্ডারের কাছে যায়। ইভান্ডার খুব সমাদর করে ইনিয়াসকে এবং তার ছেলে প্যালাস সহ সৈন্যবাহিনীর একটা অংশ ইনিয়াসকে ধার দেয়া হয়। ইনিয়াস ইভান্ডারের সমর্থন পায়। শুধু ইভান্ডার না, এট্রাস্কান জাতি তাদের কাছ থেকেও ইনিয়াস সাহায্য পেল। কেন সাহায্য পেল? কারণ এই এট্রাস্কানরা ছিল রুটুলিয়ানদের শত্রু। কথায় আছে যে এনিমি অফ মাই এনিমি ইজ মাই ফ্রেন্ড। তাহলে রুটুলিয়ানদের শত্রু এট্রাস্কান, তাহলে এট্রাস্কানরা এই শর্তে ইনিয়াসকে সাহায্য করতে সম্মত হয়। তাহলে ইনিয়াস ভেরি লাকি, এটা গত ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম, ইনিয়াস ওয়াজ ভেরি লাকি টু গেট হেল্প ইন সাচ শর্ট নোটিস। এত অল্প সময়ের মধ্যে বেশ বড় একটা সৈন্যবাহিনী ইনিয়াসের
অধীনে চলে আসে। এরপর আমরা দেখেছি কিভাবে ভিনাস ভালকানের কাছ থেকে ইনিয়াসের জন্য শিল্ড বানিয়ে নিয়ে আসে। হোমারের ইলিয়াডে যেমন শিল্ড অফ অ্যাকিলিস আমরা স্টাডি করেছি, এখানে আমরা স্টাডি করেছি শিল্ড অফ ইনিয়াস। শিল্ড অফ ইনিয়াস স্টাডি করতে গিয়ে আমরা আবার একটা বিষয় খেয়াল করেছি যে হোয়াট ওয়াজ অগাস্টাসের অর্ডার। ভার্জিলের প্রতি অগাস্টাসের অর্ডার কি ছিল? কেন অগাস্টাস ভার্জিলকে বাধ্য করেছিলেন এই এপিকটা, এই মহাকাব্যটি লেখার জন্য? তার উদ্দেশ্য ছিল রোমকে গ্লোরিফাই করা, ইটালিকে গ্লোরিফাই করা, রোমান সাম্রাজ্যকে গ্লোরিফাই করা এবং অগাস্টাস অ্যাজ অ্যান এম্পায়ার, সম্রাট হিসেবে অগাস্টাসকে গ্লোরিফাই করা। সেই সুযোগটাও ভালোভাবেই ইনিয়াসের শিল্ডে আমরা খেয়াল করছি যে ইনিয়াস তার জন্য যে শিল্ড বানিয়ে নিয়ে আনা হয়েছে, যে ঢালটা বানিয়ে নিয়ে আনা হয়েছে, সেই ঢালে রোমের স্বর্ণালী ভবিষ্যতের ছবি চমৎকারভাবে ফুটিয়ে তোলা হয়েছে। যে ঢাল ভালকান বানিয়ে দিয়েছে ইনিয়াসের জন্য, সেখানে চমৎকারভাবে দ্য ফিউচার গ্লোরি অফ রোম, দ্য ফিউচার গ্লোরি অফ অগাস্টাস, তার ছবি ফুটিয়ে তোলা হয়েছে। আবারও জাস্ট লাইক বুক সিক্সে যেভাবে ভার্জিল ইতিহাস এবং রূপকথা, কিংবদন্তি এবং ইতিহাসকে উনি একত্রিত করেছিলেন, হিস্ট্রি খুব সাফল্যের সাথে সেটা করছেন। আজকে আমরা আলোচনা করব একইভাবে, গত ক্লাসে আমরা যেভাবে গিয়েছিলাম একইভাবে আমরা আলোচনা করব। আমরা বুক 9 থেকে শুরু করব। বুক 9-এ আমরা একটা ব্রিফ আইডিয়া নেওয়ার চেষ্টা করব কি হচ্ছে। বুক 10 এখানে আমরা একটু মনোযোগ দেব কিভাবে জুপিটার অন্য গডস অ্যান্ড গডেসদের সাথে আলাপ আলোচনা করছে। এই জায়গায় আমরা আবার হোমারের প্রতিচ্ছবি খুঁজে পাব। হোমারকে যে অনুসরণ করেছেন ভার্জিল, সেটা আমরা এখানে খুঁজে পাব। এরপর আমরা যদি আজকে পারি, ইফ উই ক্যান, ইফ ইট ইজ পসিবল, আমরা বুক 11-এ চলে যাব, ব্যারিয়াল অফ প্যালাস। ইটস অল ডিপেন্ডস অন আওয়ার টাইম। দেখা যাক আমরা কিভাবে সেটাকে ম্যানেজ করতে পারি। সো প্রথমেই আমরা টেক্সটে যাওয়ার আগে আমরা একটু আউটলাইনটা দেখে নেই, লাইন ওয়াইজ সামারি, যেটা আপনাদের কাছে দেয়া আছে। লেটস গো টু পেজ 9। পেজ 9-এর একদম শেষে আপনারা দেখতে পাচ্ছেন এনিয়াড বুক 9। বুক 9 শুরু হচ্ছে লাইন 1 টু লাইন 76। Juno sends Iris to Turnus. আমরা গত লেকচারে আমরা বলেছি যে কিভাবে টার্নাসের হৃদয়ে ট্রোজানদের বিরুদ্ধে, বিশেষ করে ইনিয়াসের বিরুদ্ধে বিদ্বেষের আগুন, ঘৃণার আগুন, যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছে জুনো। এখন টার্নাস তো তৈরি যুদ্ধ করার জন্য। তখন জুনো তার মেসেঞ্জার ইরিসকে পাঠালো টার্নাসের কাছে। কেন পাঠালো? In order to tell him that Aeneas is away. এই খবরটা দেওয়ার জন্য যে ট্রোজান ক্যাম্প এখন খালি। খালি বলতে সেখানে লিডার এখন নাই। ইনিয়াস ইজ অ্যাওয়ে। ইনিয়াস এখন ক্যাম্পের বাইরে, ট্রোজান ক্যাম্পের বাইরে। দ্যাট দ্য মোমেন্ট ফর অ্যাটাক হ্যাজ অ্যারাইভড। জুনো টার্নাসকে এই মেসেজটা পাঠালো যে এই সুযোগ, ট্রোজান ক্যাম্প, ইনিয়াস এখন সেখানে নাই, ইনিয়াস অনুপস্থিত। এখনই আক্রমণ করার উৎকৃষ্ট সময়, এখনই সময় আক্রমণ করার। ট্রোজান ক্যাম্প এখন একেবারে ভালনারেবল। এখন যদি অ্যাটাক করা হয় তাহলে সবচেয়ে বেশি ড্যামেজ এনশিওর করা যাবে। এটা ছিল জুনোর প্ল্যান। জুনো টার্নাসকে সেই বুদ্ধিটা দিল।
এখন টার্নাস যখন শুনল যে জুনো, গডেস অফ হেভেন, তাকে সেই পরামর্শ দিচ্ছে, তাহলে জুনো মনে করলো এটা তো তাহলে ডিসিশন বাই দ্য হেভেন, এটা তো ডিসিশন টেকেন বাই গডেস জুনো হারসেলফ, তার মানে এটাতে তো কোনো অপরাধ নাই। কিন্তু টার্নাস তখন এটা চিন্তা করছে না যে হি ইজ অ্যাকচুয়ালি অ্যাটাকিং দ্য ট্রোজান ক্যাম্প লাইক এ কাওয়ার্ড, সে তো কাপুরুষের মতো ট্রোজান ক্যাম্পে আক্রমণ চালাচ্ছে। সে যে ট্রোজান ক্যাম্পে আক্রমণ চালাচ্ছে সে তো কাপুরুষের মতো চালাচ্ছে, কারণ মূল যে ক্যাপ্টেন, ট্রোজানদের যে লিডার, সে তো ওখানে নাই। দ্যাট ওয়াজ এ কাওয়ার্ডলি অ্যাক্ট। কিন্তু টার্নাস এটা তখন ভাবেনি। টার্নাসের মনে হয়েছে যেহেতু গডেস জুনো হারসেলফ অর্ডার্ড দ্য অ্যাটাক, অতএব এটা করতে হবে। টার্নাস অ্যাকসেপ্টস দ্য ডিভাইন কল টু আর্মস। টার্নাস জুনোর কথা মতোই আক্রমণ করার সিদ্ধান্ত নেয়। The Trojans, in accordance with Aeneas's instructions, stay within their camp. ওইদিকে ইনিয়াস ইভ্যান্ডারের কাছে যাওয়ার আগে ট্রোজানদেরকে নিষেধ করে দিয়েছে কেউ যেন ক্যাম্প থেকে বের না হয়, কেউ যেন ক্যাম্প থেকে বের না হয়। সবাই ট্রোজানের কথা মতো ক্যাম্পেই ছিল। And Turnus, wild for blood, like a wolf at a sheepfold, নেকড়ে, ক্ষুধার্ত নেকড়ের মতো টার্নাস তখন আক্রমণ করে। prepares to set fire to Trojan fleet. টার্নাস তখন ওই ট্রোজানদের জাহাজে আগুন ধরিয়ে দেওয়ার পায়তারা করে। জাহাজে আগুন ধরিয়ে দিয়ে জাহাজ ধ্বংস করে ফেলবে, যাতে ট্রোজানরা আর পালিয়ে যেতে না পারে, ওদেরকে যেন একদম নিশ্চিহ্ন করে দেয়া সহজ হয়। তাহলে সেই ছিল প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী টার্নাস ট্রোজানদের জাহাজে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ট্রোজানদের জাহাজ, ইট ওয়াজ preserved by heavenly forces. The Trojan ships, which had been made from sacred pine trees of the goddess Cybele. Cybele goddessের বনে বেশ পবিত্র কিছু পাইন গাছ ছিল, সেই গাছের কাঠ দিয়ে তৈরি ছিল পবিত্র জাহাজ। এবং এই জাহাজে যখনই আগুন লাগলো তখন these are saved from burning by being transformed into nymph. তখন সেই জাহাজগুলো এক একটা নিম্ফে পরিণত হলো। এটা অনেকটা নিম্ফ হচ্ছে দে আর দ্য গডেস অফ সি, অনেকটা মারমেইডের মতো আপনারা বলতে পারেন, মারমেইড টাইপ। তারা মারমেইডে পরিণত হলো, নিম্ফে পরিণত হলো এবং আগুন নিভে গেল। মানে টার্নার্সের যে প্ল্যানটা ছিল জাহাজ পুড়িয়ে ফেলা, সেটা ব্যর্থ হলো। এরপর রুটুলিয়ানস আর শেকেন বাই দিস। রুটুলিয়ানরা যখন দেখলো জাহাজ ধ্বংস করা যাচ্ছে না, তখন রুটুলিয়ানরা ভয় পেয়ে গেল যে তাহলে কি ট্রোজানদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্তটা ভুল। তারা ভয় পেয়ে গেল। কিন্তু টার্নাস র্যালিজ দেম উইথ এ কনফিডেন্ট স্পিচ। কিন্তু টার্নাস ওদেরকে উৎসাহ দিতে লাগলো এবং তাদেরকে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দিতে থাকলো। He says that this portent is directed against the Trojan who cannot now escape. টার্নাস তার সৈন্যবাহিনীকে বলছে এই হচ্ছে সুযোগ, তাদের পালানোর কোনো পথ নেই, এখনই আমাদেরকে আক্রমণ করতে হবে। They will find Rutulians more formidable enemies than the Greeks. টার্নাস বলছে এই ট্রোজানরা তো গ্রিকদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধ করতে আমাদের সাথে যুদ্ধ করতে গিয়ে তারা টের পাবে যে গ্রিকদের থেকে আমরা বেশি ভয়ঙ্কর। কিসের গ্রিক? গ্রিকদের চেয়ে রুটুলিয়ানরা বেশি হিংস্র যুদ্ধ ময়দানে। He urges his men to get ready for battle. সে তার সৈন্যদেরকে উৎসাহ দিল যে এখনই যুদ্ধ শুরু করতে হবে। Let's start the battle. They place sentries on the Trojan for their part, prepare defense. এখন ট্রোজানরা কি করবে? যুদ্ধে ডিফেন্সে তারা মোকাবেলা করছে, যুদ্ধ শুরু হয়ে গেছে, এখন তাদের কি করার? তারা এখন ডিফেন্সে যাচ্ছে, তারা প্রতিরোধ করার চেষ্টা করছে। ওইদিকে রুটুলিয়ানরা তারা সৈন্যবাহিনী জায়গা মতো বসাচ্ছে যাতে আক্রমণটা একদম যথাযথ হয়। এরপর আমরা এগিয়ে যাব, তার আগে সবাইকে আমি আরেকবার ইনভিটেশনটা দিই, আপনারা এইটুকু পড়তে থাকেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টার্নাস বেশ একজন সাকসেসফুল লিডারের মতো রুটুলিয়ানদেরকে কিন্তু নির্দেশনা দিচ্ছেন বেশ ভালোভাবে। এরপর আমরা কি দেখতে পাচ্ছি?
Nisus and Euryalus planned to break out through the enemy lines in order to reach Aeneas. নিসাস অ্যান্ড ইউরেয়ালাস এরা হচ্ছে ট্রোজানদের দুজন নেতা। এরা তখন প্ল্যান করছে যে কোনোভাবে ইনিয়াসের কাছে যদি মেসেজ পাঠানো যায়, ইনিয়াসকে এই মেসেজটা পাঠাতে হবে যে টার্নাস অলরেডি আক্রমণ করে ফেলেছে, আমাদেরকে তারা সুযোগ দেয়নি, কোনো রকম ওয়ার্নিং দেয়নি। উইদাউট ওয়ার্নিং দে হ্যাভ অ্যাটাকড আস, তারা হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করে ফেলেছে। They seek an audience with the Trojan leaders and present their plan. তখন তারা এটা করছে কিভাবে করা যায়, ইনিয়াসের কাছে মেসেজ পাঠাতে হবে যে টার্নাস কোন রকম ওয়ার্নিং ছাড়া আক্রমণ করেছে। এরপর তারা এটা এলেটিস and Ascanius accepted with great gratitude and admiration. তারা তখন বলল যে হ্যাঁ এটা করা উচিত। Offering lavish rewards, Euryalus asked that in the event of his death his aged mother should be cared for. তখন Ascanius promises that this shall be so. The two warriors armed for their exploit. এই প্ল্যানটা ওরা করছে। এই লাইন নাম্বার 176 to 313 এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে ট্রোজানদের মধ্য থেকে ওরা দেখছে এখন যুদ্ধ করতেই হবে, টার্নাস আক্রমণ করে ফেলেছে, এখন যুদ্ধ তো করতেই হবে, যুদ্ধ থেকে বাঁচার তো পথ নাই, কি করা যায় সেক্ষেত্রে। Turnus have attacked without any warning. আসসালামু আলাইকুম স্যার। কি হয়? ওয়ালাইকুম। যুদ্ধের ক্ষেত্রে হয় যেটা, সেটা হচ্ছে ওয়ার্নিং দিয়ে আক্রমণ শুরু হয়, কিন্তু এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে রুটুলিয়ানদের প্রিন্স টার্নাস সে কোন রকম ওয়ার্নিং না দিয়ে আক্রমণ করে ফেলেছে। এখন ট্রোজানরা কি করবে? ট্রোজানরা ওয়ালাইকুম, কোন রকম ওয়ার্নিং ছাড়া আক্রমণ, এখন ইনিয়াসের নির্দেশ তো পালন করা যাচ্ছে না। ইনিয়াস ওদেরকে যাওয়ার আগে বলে গেছে যে ইনিয়াস যখন ইভান্ডারের কাছে গেল, গত ক্লাসে আমরা যেটা আলোচনা করলাম যে ইনিয়াস ইভান্ডারের কাছে যাচ্ছে সাহায্য চাইতে, এবং আমরা দেখেছি সেই সাহায্য চাওয়াটা সফল হচ্ছে, মোটামুটি বেশ ভালো বিশাল এক সৈন্যবাহিনী সে পেয়েছে। কিন্তু টার্নাস এই দিকে জুনোর পরামর্শে আগেই আক্রমণ করে ফেলেছে, মানে ট্রোজানরা রেডি হওয়ার আগেই রুটুলিয়ানরা আক্রমণ করে ফেলেছে। ইনিয়াস বারবার করে ট্রোজানদের নিষেধ করেছে তারা যেন ক্যাম্প থেকে বের না হয়, কিন্তু সেটা তো এখন আর সম্ভব হচ্ছে না। যদিও ইনিয়াস বারবার নিষেধ করেছে ওদেরকে ক্যাম্পের বাইরে বের না হতে, কিন্তু এখন তো তাদের যুদ্ধ করা ছাড়া কোনো উপায় নাই। অলরেডি আক্রমণ শুরু হয়ে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। এখন এই ট্রোজানদের মধ্যে কয়েকজন বুদ্ধি করছে যে কোনো না কোনো ভাবে ইনিয়াসের কাছে মেসেজ পাঠাতে হবে যে রুটুলিয়ানরা তারা আমাদেরকে সময় দেয়নি, তারা হঠাৎ করে আক্রমণ করে বসেছে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে কোনো ওরা যে প্ল্যানটা করলো, নিসাস অ্যান্ড ইউরেয়ালাস এরা হচ্ছে ট্রোজানদের সেনাপতি, এটা হচ্ছে ইনিয়াসের আন্ডারে দুইজন সেনাপতি। তারা প্ল্যান করছে যে কিভাবে এখান থেকে গিয়ে ইনিয়াসকে মেসেজ পাঠানো যায়, চারদিক থেকে রুটুলিয়ানরা ঘিরে ফেলেছে। নিসাস অ্যান্ড ইউরেলিয়াস ফল আপন দ্য স্লিপিং রুটুলিয়ানস। ওরা তখন প্ল্যান করছে যে রুটুলিয়ানরা যেদিকে দেখছে যে রুটুলিয়ানরা ঘুমাচ্ছে ওই দিক থেকে আক্রমণ করবে এবং যতজনকে হত্যা করা যায় ততজনকে হত্যা করবে। তারপর তারা ছুটে পালিয়ে যাবে, ইনিয়াসের কাছে পৌঁছে তারা ইনিয়াসকে খবরটা দিবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে। উইদাউট এনি ওয়ার্নিং টার্নাস স্টার্টেড দ্য ওয়ার। অ্যাজ দে স্টার্ট অফ অন দেয়ার জার্নি টু ইনিয়াস, যখন তারা ইনিয়াসকে খবর দেওয়ার জন্য জার্নি শুরু করবে, the light flashing on the helmet which Euryalus has taken as a part of spoils reveals their presence to band of Latin cavalry. তখন হঠাৎ করে ল্যাটিনরা মানে কুইন অ্যামাটার আর্মি তারা এখন আক্রমণ করছে।
এই নিসাস ইউরিয়ালাস এরা রুটুলিয়ানদের ঠিকই আহত করে পরাজিত করতে সক্ষম হলো, কিন্তু তখনই ল্যাটিনরা এসে হাজির হলো। শুধু ল্যাটিন সৈন্যবাহিনী না, পুরো ক্যাভেলরি, বিশাল সৈন্যবাহিনী এসে হাজির হলো। মানে শুধুমাত্র টার্নাসই আক্রমণ করেনি, ওই দিক থেকে ল্যাটিনরাও আক্রমণ করেছে। নিসাস গেটস অ্যাওয়ে, নিসাস পালিয়ে যায়, বাট বাকি আরেকজন যে আছে সে ধরা পড়ে যায়। ইউরেয়ালাস ইজ কট। নিসাস রিটার্নস বাট ক্যানট সেভ হিজ ফ্রেন্ড। দুইজনের মধ্যে একজন ধরা পড়ে, আরেকজন পালিয়ে যায়। When Euryalus is killed by the Volscians, আরেকজন শুধু ধরা পড়ে না, তাকে মেরেও ফেলে। Volscians, Nisus rushes to exact vengeance. যখন নিসাস দেখতে পায় যে তার সাথীকে মেরে ফেলেছে, তখন সেও আক্রমণ করে তার সাথীকে যে মেরে ফেলেছিল তাকেও সে হত্যা করে। শুধু হত্যা করে না, সেও মৃত্যুবরণ করে। মানে ইনিয়াসের দুইজন সেনাপতি তারা কিন্তু মারা পড়ল যুদ্ধে। যুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে, উইদাউট এনি ওয়ার্নিং ওয়ার কিন্তু শুরু হয়ে গেছে। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ তখন শুরু হওয়ার কথা ছিল না। কেন যুদ্ধটা হচ্ছে? এটা হচ্ছে পুরো জুনোর চক্রান্ত। জুনো যেহেতু সে ট্রোজানদেরকে প্রচন্ডভাবে ঘৃণা করে, অতএব সে প্ল্যান করছে যে কিভাবে কোন চক্রান্তে এই ট্রোজানদেরকে নিশ্চিহ্ন করে ফেলা যায়। এজন্য জুনো ট্রোজানদের দুর্বল মুহূর্তের সুযোগ খুঁজছে। জুনো যখনই দেখছে যে এই মুহূর্তে ট্রোজান ক্যাম্প হচ্ছে সবচেয়ে ভালনারেবল, ইনিয়াস ক্যাম্পে নাই, সে অন্য জায়গায় গেছে, পুরো ক্যাম্পটা এখন একটা বিশৃঙ্খলার মধ্যে আছে। এখন যদি এই ট্রোজানদেরকে আক্রমণ করা যায় তাহলে তাদের মৃত্যু, ধ্বংস নিশ্চিত। ওই দিক থেকে রুটুলিয়ানদেরকে উস্কে দিল, এই দিক থেকে ল্যাটিনদেরকে উস্কে দিল। পুরো ফুল স্কেল যুদ্ধ শুরু হয়ে গেল। কিন্তু ইনিয়াস তো এখনো পৌঁছে নাই। ইনিয়াস ইজ নট ইয়েট হিয়ার। শুধু তাই না, ইনিয়াসের দুজন সেনাপতি, নির্ভরযোগ্য দুজন সেনাপতি, যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা কিল্ড, দুজনেই মৃত খুব দ্রুত। মানে ওইদিকে ইনিয়াস ঠিকই সৈন্যবাহিনী জোগাড় করছে, কিন্তু এদিকে ট্রোজানদের অবস্থা খুব করুণ। রুটুলিয়ানস ডিসকভার্ড দ্য স্লটার ইন দেয়ার ক্যাম্প। রুটুলিয়ানরা তো দেখে যে ইনিয়াস এই ট্রোজানরা আক্রমণ করেছে। ওই যে একটু আগে যেটা বললাম যে রুটুলিয়ানদের বেশ কয়েকজনকে তারা মেরে ফেলেছে। একটা গ্রুপ অলরেডি ড্যামেজড। তখন রুটুলিয়ানরাও কি হচ্ছে, আর্মড হচ্ছে, গ্যাদার করছে। ল্যাটিনরা এবং রুটুলিয়ানরা একসাথে ট্রোজানদেরকে আক্রমণ করবে। দে উইল টুগেদার অ্যাটাক দ্য ট্রোজান। এই হচ্ছে পরের দিনের প্ল্যান। নেক্সট ডে দে মার্চ ফোর্থ টু ব্যাটল। ইনিয়াস কিন্তু তখনও আসে নাই। ট্রোজানরা তখনও একদম ভালনারেবল পজিশনে আছে, অল্প কিছু সৈন্য তারা। আর ওই দিক থেকে রুটুলিয়ান এবং ল্যাটিন তারা। Next day they marched forth to battle, carrying the heads of Nisus and Euryalus impaled upon spears. শুধু তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে তাই না, বর্ষার ফলার মধ্যে বেঁধে রেখেছে ওই যে দুজন সেনাপতি নিসাস অ্যান্ড ইউরিয়ালাস, ওদের মাথা কেটে ওই বর্ষার ফলায় বেঁধে ভয় দেখানোর জন্য নিয়ে যাচ্ছে আর কি। ইউরিয়ালাস's mother learns the truth and laments her young son. এই জায়গায় মা দেখতে পায় যে ছেলের কাটা মাথা তারা বর্ষার মাথায় বিধে এরকম শো করতে করতে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। তখন মা যখন তার দেখতে পায় যে তার একমাত্র ছেলে তাকে শুধু মেরে ফেলেছে তাই না, তার মাথা কেটে সেটা আবার বর্ষার ফলায় একদম ইম্পেল করে গেথে সবাইকে শো করতে 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 সামনে নিয়ে যাচ্ছে। ইটস রিয়েলি আ স্যাড মোমেন্ট। মা যখন দেখতে পাচ্ছে যে তার ছেলে এরকম করুণ মৃত্যুর পরিণতি ভোগ করছে। মানে এই জায়গায় এসে যখন মা ছেলের মৃত্যুর জন্য শোক করছে, এখানে আমরা পাচ্ছি again the image of war.
যুদ্ধের ছবি আমরা পাচ্ছি একটা, এবং মা ছেলের সম্পর্ক সেটাও পাচ্ছি। মানে আপনারা পরিস্থিতিটা চিন্তা করেন যে মা দেখতে পাচ্ছে যে তার ছেলেকে মেরে ফেলেছে এবং ছেলের মাথা কেটে বর্ষার মাথায় বিধিয়ে এরকম শো করতে করতে এগিয়ে নিয়ে যাচ্ছে, এরা যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। কি ভয়ঙ্কর দৃশ্য, বীভৎস দৃশ্য। মায়ের ক্ষেত্রে এটা কি সহ্য করা সম্ভব? তারপর রীতিমতো ফুল স্কেল অ্যাটাক, ক্যাম্প বিগিনস, রীতিমতো যুদ্ধ, ভয়ঙ্কর যুদ্ধ। ভার্জিল ইনভোকস মিউজ টু টেল দ্য স্লটার ডেল্ট বাই টার্নাস। টার্নাস একটার পর একটা আক্রমণ করছে এবং একের পর এক ট্রোজানকে মেরে ফেলছে। ভয়ঙ্কর বিধ্বংসী টার্নাস। টার্নাসকে দেখে অ্যাকিলিসের কথা মনে পড়ছে। অ্যাকিলিস যেমন বিধ্বংসী, সেই অ্যাকিলিসের মতো টার্নাস একের পর এক হত্যাযজ্ঞ চালাচ্ছে। He kills Helenor, Lycus, and in the general fighting many fall on both side. দুই দিকেই অনেক সৈন্য নিহত হয়, হতাহত হয়। এই যে এই জায়গাটা, এই জায়গাটাতে আমরা হোমারের ইনফ্লুয়েন্স লক্ষ্য করি। আমরা যদি মূল টেক্সটে যাই, এই যে বুক 9-এ এনিমি অ্যাট দ্য গেটস, বইটা আপনাদের সাথে শেয়ার করা আছে, সেই বইয়ের 264 নম্বর পেজ। আমি আরেকবার সবাইকে ইনভিটেশন দিচ্ছি, সবাই আস্তে আস্তে জয়েন করুক। যদি কোনো কারণে স্লাইড দেখতে সমস্যা হয়, যদি কোনো কারণে আমার কথা বুঝতে অসুবিধা হয়, অবশ্যই জানাবেন সাথে সাথে। ওকে, কিভাবে ভার্জিল যুদ্ধের বর্ণনা দিচ্ছেন সেটা আমরা পড়ছি মূল টেক্সট থেকে। I pray you, Calliope, muses, inspire me as I sing. ভার্জিল আবারও একজন মিউজ, গডেস অফ মেমোরি, তার নাম স্মরণ করছে। ক্যালিওপ এটাও একটা একটা মিউজের নাম। What carnage and death the sword of Turnus spread that day. What carnage and death the sword of Turnus spread that day. What men each fighter speeded down to darkness. Come, help me unroll the massive scroll of war. Now a tower reared high, a commanding salient point with rampways. Climbing up to it, all the Italians fought to storm it, full strength, straining to drag it down full force, while Trojans jammed inside fought to defend it, barricade it with stones, hurling salvos of spear through gaping loopholes. আমরা দেখতে পাচ্ছি এখানে হোমারের মতোই, হোমারের কথা বারবার মনে পড়ছে। হোমার যেভাবে যুদ্ধের বর্ণনা দিয়েছেন ইলিয়াডে, অনেকটা সেইভাবেই আমরা ভার্জিলের বর্ণনা খুঁজে পাচ্ছি। ভার্জিল ইজ ডিসক্রাইবিং দ্য ওয়ারফেয়ার, যুদ্ধ কিভাবে হচ্ছে, যুদ্ধের একটা ছবি আমাদের সামনে ফুটে উঠছে। Turnus, first to attack, whirled a flaming torch that stuck in tower's flanks, and whipped by the wind, it quickly seized on planking. ওরা একটা টাওয়ার তৈরি করেছিল কাঠের, সেটাতে টার্নাস আগুন ধরিয়ে দিচ্ছে। টাওয়ারটা কেন তৈরি হয়? ওখানে সৈন্যরা বসে দূরে লক্ষ্য করে যে কি ঘটনা ঘটছে পেছনে।
সৈন্যবাহিনী কিভাবে আগাচ্ছে, তাদের প্ল্যান কি, ওই অনুযায়ী এই পাশে ওরা প্রস্তুতি নেয়। এখন ট্রোজানরা যাতে সেই সুবিধাটা না নিতে পারে এই জন্য টার্নাস আগুন মশাল ঢিল দিয়ে ওইসব টাওয়ারগুলোতে আগুন ধরিয়ে দিচ্ছে। Clinging fast to the doorway's post, it ate away. Inside, panic, chaos, soldiers fighting to find some way out of flames, no hope. রুটুলিয়ানরা টার্নাসের নেতৃত্বে একদম সিরিয়াস আক্রমণ শুরু করেছে। দুই সাইডেই মানুষ মারা যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, রক্তপাত হচ্ছে, কার্নেজ, ডেথ। ইনিয়াস কিন্তু তখনো পৌঁছায়নি, সাহায্য নিয়ে ইনিয়াস তখনো পৌঁছায়নি। এইদিকে রীতিমতো যুদ্ধ চলছে। টার্নাস এই যে কাজটা করলো, যে ট্রোজানদের দুর্বল মুহূর্তে সে আক্রমণ করলো, এটা সত্যি খুব কাপুরুষের মতো কাজ। দিস ইজ রিয়েলি এ কাওয়ার্ডলি অ্যান্ড শেমফুল অ্যাক্ট। ট্রোজানদের একদম প্রস্তুত ছিল না, এবং ইনিয়াস কিন্তু তখনো পৌঁছায়নি। ট্রোজানদের যে লিডার সে তখনো পৌঁছায়নি। এখন তারা একদমই আনপ্রিপেয়ার্ড। টার্নাস ভালো করেই জানতো যে ট্রোজানরা আনপ্রিপেয়ার্ড, তারপরেও তারা কাপুরুষের মতো ঠিক সেই মুহূর্তে আক্রমণ করলো। কোন বিশ্বাসে আক্রমণ করলো? কারণ ইট ওয়াজ এটা কার পরামর্শ ছিল? ইট ওয়াজ আ সাজেশন ফ্রম জুনো। টার্নাসের ধারণা ছিল যেহেতু জুনো গডেস, কুইন অফ গডেস, উনি যেহেতু বলছে তাহলে এটা ভালো ভালো। It is actually direction from heaven, but it was a cowardly act. ভার্জিল এখানে যুদ্ধের যে বর্ণনা দিচ্ছেন, দিস ইজ অ্যাকচুয়ালি ইমেজ অফ ওয়ার, যুদ্ধের একটা ছবি, ধ্বংসযজ্ঞ চলছে। এবং এই বর্ণনা পড়তে পড়তে আমাদের ইলিয়াডের কথা মনে পড়ে যাচ্ছে। ইলিয়াডে আমরা গ্রিকো ট্রোজান ওয়ারের বর্ণনা যেভাবে পড়েছি, বিশেষ করে অ্যাকিলিস যেভাবে আক্রমণ করেছে, ঠিক সেইভাবেই আমরা দেখতে পাচ্ছি টার্নাস আক্রমণ করছে। অ্যাকিলিস যেমন ট্রোজানদের মধ্যে হত্যাযজ্ঞ চালাচ্ছিল, একইভাবে টার্নাসও হত্যাযজ্ঞ চালাচ্ছে, একটার পর একটা ট্রোজানদেরকে সে মেরে ফেলছে। তারপর কি হচ্ছে আমরা দেখি। এইভাবেই যুদ্ধ চলতে থাকে। এখানে প্রচুর নাম আপনারা পাবেন, নাম দেখে ভয় পাওয়ার কিছু নাই, আপনারা মূল মেসেজটা নেয়ার চেষ্টা করবেন। যেমন এই লাইন 590 টু 671, এখানে লাইনটা শুরু হচ্ছে নুমানুস থেকে। নুমানুস এই নামটাকে মনে রাখার কোনো দরকার নাই, শুধু কি ঘটনা ঘটছে, সে কি করছে সেটা দেখেন। নেম ইজ নট ইম্পর্টেন্ট, হোয়াট ইজ হি ডুইং দ্যাট ইজ ইম্পর্টেন্ট। নুমানুস মেক্স এ টন্টিং স্পিচ। কেউ একজন মানে উস্কে দেয়ার, মানে এমন একটা স্পিচ দিচ্ছে উস্কে দেয়ার মতো। Contrasting the hard vigor of Italians with the oriental effeminacy of the Trojan. নুমানুস কি কি বলছে? নুমানুস বলছে ল্যাটিনরা হচ্ছে সত্যিকারের পুরুষ, আর ট্রোজানরা হচ্ছে দেয়ার এফেমিনেট, মানে এদের মধ্যে পুরুষত্বের অভাব আছে। এই বলে ট্রোজানদেরকে তারা মানে ছোট করছে, মক করছে, অপমান করছে। ল্যাটিনদের মধ্যে একজন তারা বলছে যে ট্রোজানদের মধ্যে কারো কারো মধ্যে কোনো পুরুষত্ব নাই, তারা কোনো পুরুষই না, ল্যাটিনরাই হচ্ছে সত্যিকারের পুরুষ। ঠিক তখন অ্যাসক্যানিয়াস নামটা মনে রাখেন, এটা হচ্ছে ইনিয়াসের ছেলে। আইউলাস সেই অ্যাসক্যানিয়াস একই ব্যক্তি। অ্যাসক্যানিয়াস তখন আর এই অপমান সহ্য করতে পারে না, তখন অ্যাসক্যানিয়াস ওই যে অপমান করছিল তাকে সে তীর মেরে হত্যা করে, kills him with an arrow. অ্যাপোলো appears to অ্যাসক্যানিয়াস। অ্যাপোলো ঠিক ওই মুহূর্তে অ্যাসক্যানিয়াসের সামনে এসে হাজির হয় and prophesies a glorious future. অ্যাপোলো এসে অ্যাসক্যানিয়াসের সামনে হাজির হয়। অ্যাপোলো আবারও কিন্তু অ্যাপোলো একদম সশরীরে ট্রোজানদেরকে সাহায্য করতে এসেছে। এর আগেও হোমারের ইলিয়াডে আমরা যেভাবে দেখেছি অ্যাপোলোকে, এখানে হয়তো অতটা অ্যাক্টিভ না,
ভার্জিলের ইলিয়াডে অ্যাপোলো একদম লিটারালি ফট অ্যালং উইথ দ্য ট্রোজান আর্মি, কিন্তু এখানে অ্যাপোলো জাস্ট অ্যাপিয়ার্ড, মানে স্টিল অ্যাপোলো কিন্তু ট্রোজানদেরকে সমর্থন করছে। অ্যাপোলো অ্যাপিয়ার্স টু অ্যাসক্যানিয়াস অ্যান্ড প্রফেসিস এ গ্লোরিয়াস ফিউচার। স্ক্যানিয়ার্সের স্বর্ণালী ভবিষ্যৎ সম্পর্কে সে ভবিষ্যৎবাণী করে দিচ্ছে, বাট ওয়ার্নস হিম, কিন্তু সাবধানও করে দিচ্ছে, দ্যাট ফ্রম নাও অন হি মাস্ট কিপ আউট অফ দ্য ফাইটিং। বলছে যে এখন এখন কোনো যুদ্ধে অংশগ্রহণ করার কোনো দরকার নাই। কিপ আউট অফ দ্য ফাইটিং আনটিল হি ইজ গ্রোন আপ, আগে বড় হও তারপর যুদ্ধ করো। অ্যাসক্যানিয়াস তো তখনও ছোট, অ্যাসক্যানিয়াস তখনও মানে ম্যাচিওর্ড হয়নি। অ্যাপোলো এসে অ্যাসক্যানিয়াসকে বলছে অপেক্ষা করতে, বড় হয়ে তারপর সে যুদ্ধে অংশগ্রহণ করবে। এরপর যুদ্ধ চলছে। Pandarus and Bitias throw open to the Trojan gates. The Rutulian by the gates are defeated until Turnus comes to their help. রুটুলিয়ানদের সাথে ট্রোজানদের যুদ্ধ হচ্ছে, পেছন থেকে টার্নাস এসে রুটুলিয়ানদের হেল্প করছে। He kills Bitias. Pandarus shuts the gate again, but Turnus is inside. প্যান্ডেরাসের সাথে টার্নাস, প্যান্ডেরাস হচ্ছে একজন ট্রোজান সেনাপতি, প্যান্ডেরাসের সাথে টার্নাসের মারামারি হবে। প্যান্ডেরাস চ্যালেঞ্জেস টার্নাস উইথ এ টন্ট অ্যান্ড টার্নাস কিলস হিম। প্যান্ডেরাস টার্নাসের হাতে নিহত হয়। মানে বেশ কিছু ট্রোজান সেনাপতি কিন্তু অলরেডি ডেড। ট্রোজানদের অবস্থা খুবই করুণ। ওইদিকে রুটুলিয়ানদের মধ্যে কেউ মারা যায়নি, যারা মারা গেছে সব হচ্ছে মানে সাধারণ সৈনিক, কিন্তু ট্রোজানদের মধ্যে মানে বেশ বড় বড় কয়েকজন বীর, কয়েকজন সেনাপতি তারা কিন্তু মারা গেছে অলরেডি। টার্নাস কুড নাও হ্যাভ ওপেন দ্য গেটস अगेन and let in the rest of the army. টার্নাস তখন ট্রোজানদের পুরো ক্যাম্পের মধ্যে ঢুকে যাচ্ছে দরজা ভেঙে, গেট ভেঙে, বাট হি ইজ ইন্টেন্ট অন পার্সোনাল ট্রায়াম্পস। কিন্তু তখন টার্নাসের মাথায় ওই অ্যাকিলিসের মতো মানে হত্যার নেশা তার মধ্যে পেয়ে বসেছে। একের পর এক সৈনিককে সে হত্যা করছে। অ্যাকিলিস যেমন কচুকাটা করছিল, সেরকম টার্নাস একের পর এক সৈনিক হত্যা করতে থাকে। টার্নাস কিলস মেনি ট্রোজান, সে অনেক সৈনিককে হত্যা করে। অ্যাট লাস্ট দে র্যালি লেড বাই মেনেস্থিয়াস। তখন মেনেস্থিয়াস একজন জীবিত সেনাপতি ছিল ট্রোজানদের, তারা সে কোনোভাবে প্রতিরোধ গড়ে তোলে। অ্যান্ড টার্নাস ইজ কম্পেলড টু গিভ অ্যাওয়ে। একসময় টার্নাস বাধ্য হয় পিছু হটতে। মেনেস্থাস যদি প্রতিরোধ না করতো তাহলে টার্নাস আরো অনেক হত্যাযজ্ঞ চালাতো। টার্নাস অনেক ট্রোজানকে হত্যা করার পর অবশেষে পিছু হটে। দেন টার্নাস প্লাঞ্জেস ইনটু দ্য টিবার। তখন দেখা যায় যে মানে কোণঠাসা হয়ে হয়ে পড়ে, নদীর কাছাকাছি চলে যায়, তখন নদীকে আবার নদী পার হয়ে ওর আর্মির বাকি সদস্যদের সাথে যোগদান করে। এখন এই বইতে কি হচ্ছে, হোয়াট ইজ হ্যাপেনিং ইন বুক 9, খুব অল্প কথাই যদি বলি তাহলে আমরা বলতে পারি যে বুক 9-এ অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ট্রোজানদের বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে, অনেক সেনাপতি মৃত। ট্রোজানরা প্রিপেয়ার্ড ছিল না এবং রুটুলিয়ানরা তাদের কোনো ওয়ার্নিং দেয়নি। জুনো দেখেছে যে এখন হচ্ছে ট্রোজানরা সবচেয়ে ভালনারেবল সিচুয়েশনে আছে, এখনই যদি আক্রমণ করা যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি, সবচেয়ে ড্যামেজ নিশ্চিত করা যাবে। এই জন্য সে বার্তা পাঠালো রুটুলিয়ানদের নেতা টার্নাসের কাছেও, সে বার্তা পাঠালো, ওইদিকে কুইন অ্যামাটার কাছেও বার্তা পাঠালো যে এখন যদি আক্রমণ শুরু হয় তাহলে ট্রোজানদের মৃত্যু নিশ্চিত, একদম একদম ট্রোজানরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এবং ওই জুনোর ষড়যন্ত্রে টার্নাস এবং অ্যামাটা এরা দুইজনেই আক্রমণ করে, ট্রোজানদের বহু ক্ষয়ক্ষতি হয়। ইনিয়াস কিন্তু তখনও ক্যাম্পেই আসে নাই, নট ইয়েট দেয়ার। তাহলে এনিয়াস কে ছাড়াই যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ইনিয়াস এসে দেখবে বহু ক্ষয়ক্ষতি হয়ে গেছে।
ঠিক ওই মুহূর্তে আমরা যদি বুক 10-এ যাই, চ্যাপ্টার 10, বুক 10, সেখানে আমরা দেখতে পাবো জুপিটার, দ্য কিং অফ দ্য গডস, যাকে আমরা জিউস নামে চিনি, জোভ নামে চিনি। এই জোভ একটা কাউন্সিল ডেকেছে, মিটিং ডেকেছে। জুপিটার কলস দ্য কাউন্সিল অন দ্য গডস ইন অলিম্পাস। এটা আমরা এটা কিন্তু আমরা আমাদের হোমারের ইলিয়াডেও দেখেছি। জিউস প্রায় যুদ্ধের মাঝখানে গডস এন্ড গডেসদেরকে ডাকতো মিটিংয়ে। সেই একইভাবে আমরা ভার্জিলের ইনিয়াডেও পাচ্ছি যে জুপিটার মিটিং ডেকেছে অলিম্পাসে। জুপিটার গডস এন্ড গডেসদেরকে কি বলছেন? জুপিটার urges them to cease from stirring up warfare between the Trojan and Italians. সাবধান করছে। জুপিটার অন্য গডস গডেসদেরকে সাবধান করছে, বিশেষ করে তার ওয়াইফ জুনোকে সাবধান করছে যে ট্রোজান অ্যান্ড ইটালিয়ান এরা বন্ধু, তারা পরবর্তী হাজার হাজার বছর ধরে তারা বন্ধু থাকবে। এদের মধ্যে যেন কেউ কোনো যুদ্ধ বাঁধানোর চেষ্টা না করে, এদের মধ্যে যেন কেউ শত্রুতা সৃষ্টি করার চেষ্টা না করে। জুপিটার একদম ডিরেক্টলি না করছে যে ট্রোজান এবং ইটালিয়ান, দে আর মেন্ট টু বি ফ্রেন্ডস, তাদের তো মিত্র হওয়ার কথা, এদের মধ্যে কেউ যেন কোনো রকম শত্রুতা উস্কে না দেয়। The time for strife will be when Juno's Carthage attacks Venus Rome. এখন কোনো যুদ্ধ হবে না আপাতত। নেক্সট যুদ্ধ কখন হবে? When Juno's Carthage attacks Venus's Rome. জুনোর যে কার্থেজ, ওই যে কুইন ডাইডো, সে মৃত্যুর সময় অভিশাপ দিয়ে গেছে, কার্থেজরা তখন ইউনাইটেড হচ্ছে আস্তে আস্তে। নেক্সট যে বড় যুদ্ধটা হবে সেটা হচ্ছে কার্থেজিয়ানরা, জুনোর কার্থেজ থেকে সৈন্যরা আক্রমণ করবে ভিনাসের রোম। এটা হচ্ছে পরবর্তী যুদ্ধ। কিন্তু এখন এই যুদ্ধটা ইট ইজ নট ফেটেড। ট্রোজানদের সাথে ইটালিয়ানের যুদ্ধটা এটা যেন না হয়। Venus makes an indignant speech, bitterly complaining at Juno's intervention. ভিনাস, আমরা জানি ভিনাস হচ্ছে ইনিয়াসের মা। ভিনাসকে আমরা ইলিয়াডে অ্যাফ্রোডাইটি নামে চিনেছি। ভিনাস তখন জুনোর নামে কমপ্লেইন করছে, মানে জুনোকে বেশ সিরিয়াসলি কমপ্লেইন করছে যে কিভাবে জুনো প্রতি পদে পদে ট্রোজানদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। bitterly complaining at Juno's intervention and the Trojan setbacks. মানে ট্রোজানরা পদে 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 বিপদের সম্মুখীন হচ্ছে। কেন? কারণ জুনো তাদেরকে বারবার সাফার করাচ্ছে। and ironically suggesting that all else is lost. Jupiter should have at least saved the life of little Ascanius. মানে ভিনাস একদম খুব সিরিয়াসলি বলছে যে ট্রোজানদের অবস্থা খুবই করুণ, মনে হয় একজন ট্রোজানও আর বেঁচে থাকবে না, আজকেই সব ট্রোজানরা একদম শহীদ হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। আর কেউ বাঁচুক বা না বাঁচুক, জুপিটার যেন অ্যাসক্যানিয়াসকে বাঁচায়। অ্যাট লিস্ট অ্যাসক্যানিয়াস মাস্ট বি সেভড। মানে এইভাবে ভিনাস খুব আর্জেন্টলি জুপিটারকে বুঝাচ্ছে যে জুনো যেভাবে ট্রোজানদের পিছনে লেগেছে, এই ট্রোজানরা একদম ধ্বংস হয়ে যাবে। The Trojans will be eradicated. They will be vanquished. একজন ট্রোজানও বেঁচে থাকবে না। তখন ভিনাস জুপিটারের কাছে কাকুতি মিনতি করছে যে অন্তত যেন অ্যাসক্যানিয়াসের জীবন রক্ষা হয়। জুনো তখন বেশ রাগের সাথে উত্তর দিচ্ছে। জুনো angrily replies, maintaining that the Trojan disaster have not been caused by her. তখন জুনো বলছে এই ক্ষয়ক্ষতির জন্য আমি দায়ী না। That any assistance she may give to Rutolians is justified. হ্যাঁ, এখন জুনো বারবার করে বলছে যে রুটুলিয়ানদেরকে সে যে সাহায্য করছে, রুটুলিয়ানদেরকে সে যেভাবে সাহায্য করছে দ্যাট ইজ জাস্টিফাইড। জুনো যা করছে ঠিক করছে। মানে জুনোর মধ্যে কোনো অনুশোচনা নাই, কোনো রকম গিল্ট ফিলিং নাই। জুনো ঠিক মুখের উপর বলে দিচ্ছে যে আমি যা করছি, হোয়াট এভার আই এম ডুইং দ্যাট ইজ রাইট।
জুনোকে কেউ মানে মানাবে সেটা কারো পক্ষে সম্ভব না। জুপিটার হিমসেলফ ইজ উইক ইন ফ্রন্ট অফ জুনো। এখন জুপিটার কার দিকে যাবে? একদিকে বউ আরেকদিকে মেয়ে। ভিনাস তো জুপিটারের মেয়ে। একদিকে ভিনাস আরেকদিকে জুনো। জুপিটার কোন দিকে যাবে? জুপিটার রিফিউজেস টু সাইড উইথ ইদার অফ দ্য গডেসেস। সে কোনো দিকেই গেল না। সে ভিনাসের পক্ষেও গেল না, জুনোর পক্ষেও গেল না। হোমারের ইলিয়াডে জিউস যেমন ছিল অনেকটা সেরকমই, অনেকটা তেমনই একই রকম আচরণ করছে। জিউসের মতোই জুপিটার আচরণ করছে। জুপিটার রিফিউজেস টু সাইড উইথ ইদার অফ দ্য গডেসেস অ্যান্ড সেই হি উইল রিমেইন ইম্পার্শিয়াল। তাহলে ওই হোমারের ইলিয়াডে যেমন হয়েছিল, জিউস যেটা বলেছিল, জিউস ইলিয়াডেও বলেছিল সে ইম্পার্শিয়াল থাকবে। এখানে জুপিটারও বলছে হি উইল রিমেইন ইম্পার্শিয়াল। সে জুনোর পক্ষেও যাবে না, ভিনাসের পক্ষেও যাবে না। মানে কি? মানে সে ল্যাটিনদের পক্ষেও যাবে না, ট্রোজানদের পক্ষেও যাবে না। অ্যালাউইং দ্য ফেটস টু ফাইন্ড আ ওয়ে। জুপিটার তখন বলছে যা নিয়তিতে আছে তাই হবে। Fate will decide what will happen. মানে এখানে আমরা মোটামুটি নিশ্চিত হচ্ছি যে হোমার যেভাবে জিউসকে নির্মাণ করেছিলেন, ভার্জিল সেই কাঠামোটাই রাখার চেষ্টা করছেন। The way Zeus was constructed by Homer, Virgil is taking the same pattern. উনি সেম প্যাটার্নেই জুপিটারকেই সৃষ্টি করার চেষ্টা করছেন। এরপর যুদ্ধ চলছে। The Rutulians continue to attack the Trojan camp. ওইদিকে রুটুলিয়ানরা আক্রমণ করেই চলেছে। ট্রোজানরা এখনো অসহায়। অবশেষে এই বুক 10 এর একদম লাইন নাম্বার 146 এ এসে এনিয়াস রিটার্নস বাই সি। সমুদ্র পথে এনিয়াস অবশেষে পৌঁছালো। এসে দেখে তো অবস্থা খুব খারাপ। এনিয়াস রিটার্নস বাই সি উইথ এ কন্টিনজেন্ট অফ এট্রাস। এসে সমুদ্র পথে এসে হাজির হলো। With him are the Etruscan king Tarchon. এনিয়াস শুধু একাই আসেনি, এট্রাস্কানদের রাজা টার্কনও এসেছে। And Evander's young son Pallas, এবং সাথে এসেছে প্যালাস। এই প্যালাস সম্পর্কে আমরা জেনেছি। প্যালাস হচ্ছে কিং ইভান্ডারের একমাত্র ছেলে। কিং ইভান্ডার প্যালাসকে ইনিয়াসের সাথে পাঠিয়েছে যাতে প্যালাস ওয়ারফেয়ার, যুদ্ধ সম্পর্কে কিছু শিখতে পারে। ধীরে ধীরে এনিয়াসের সাথে প্যালাসের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এনিয়াসের সাথে প্যালাসের বেশ ঘনিষ্ঠ একটা সম্পর্ক ধীরে ধীরে গড়ে ওঠে। তারা বেশ ভালো বন্ধুতে পরিণত হয় এবং একটা সময় আমরা দেখতে পাই যে পেট্রোক্লাসের সাথে অ্যাকিলিসের যেমন একটা সম্পর্ক ছিল না, অ্যাকিলিস অ্যান্ড পেট্রোক্লাস, অনেকটা সেই রকম সম্পর্ক আমরা দেখতে পাই এনিয়াস এবং প্যালাসের সাথে। এবং তাদের যে কথোপকথন, তাদের যে ডায়ালগ এক্সচেঞ্জ আমাদের ওই অ্যাকিলিস অ্যান্ড পেট্রোক্লাসের Virgil again makes a new invocation to the muse. Virgil আবার গডেস অফ মেমোরিকে স্মরণ করছেন। দেখবেন ভার্জিল যখনই সুযোগ পাবে তখনই মিউজকে স্মরণ করবে, কারণ ভার্জিল হিমসেলফ ইজ আ ভেরি রিলিজিয়াস পার্সন এবং ভার্জিল চায় তার পাঠকরাও রিলিজিয়াস হয়। ভার্জিল যখনই সুযোগ পেয়েছেন, যেটা আমি প্রতি ক্লাসেই বলছি, ভার্জিল যখনই সুযোগ পেয়েছেন তখনই তার পাঠকদেরকে তারপর ভার্জিল গিভস আ লিস্ট অফ এট্রাস্কান অ্যালাইস অফ এনিয়াস। এট্রাস্কানদের মধ্য থেকে কারা কারা এনিয়াসের সাথে যুদ্ধ করতে এসেছে তাদের নামের লিস্ট দিচ্ছেন।
as they sail south with him to join the war against Mezentius and Turnus. টার্নাসদের বিরুদ্ধে মানে রুটুলিয়ান এন্ড ল্যাটিনদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা একত্রিত হচ্ছে। Aeneas, on his return, is met by the nymphs into whom the Trojan fleet had been changed. এখানে আমরা বলেছিলাম টার্নাস যখন আক্রমণ করে, টার্নাস যখন ট্রোজানদেরকে কাপুরুষের মতো আক্রমণ করে তাদের দুর্বল মুহূর্তে, তারা যখন প্রিপেয়ার ছিল না, আক্রমণ করার আগে সে কি করে, জাহাজে আগুন ধরিয়ে দেয়। জাহাজে আগুন ধরিয়ে দেয়, জাহাজে তখন কেউ ছিল না, জাহাজে কোনো মানুষজন ছিল না, জাহাজে তারা আগুন ধরিয়ে দেয়। তখন জাহাজগুলো নিম্ফে পরিণত হয়। নিম্ফ, সি গডেস, ওই যে অনেকটা মারমেইডের মতো, মৎস্যকুমারী দেখেছেন আপনারা, ওই রকম তারা মারমেইডের মতো প্রাণীতে পরিণত হয় এবং তারা পানিতে ডুব দেয়, আগুনে তাদের কোনো ক্ষতি হয় না। তখন ইনিয়াস লক্ষ্য করছে যে যেখানে তার জাহাজগুলো থাকার কথা, যেখানে ট্রোজানদের জাহাজগুলো থাকার কথা, সেখানে জাহাজের পরিবর্তে নিম্ফরা খেলা করছে, নিম্ফরা বসে আছে। তাদের মধ্যে একজন সিমোডিসিয়া, কঠিন নাম, উচ্চারণ করা একটু জটিল, সিমোডোসিয়া, এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা জাহাজ, জাহাজ নিম্ফে পরিণত হয়েছে। সিমোডিসিয়া টেলস হিম অফ টার্নাসেস অ্যাটাক অন দ্য ক্যাম্প। এই একটা নিম্ফ, সে তখন এতক্ষণ যা যা ঘটেছে, এই কয়দিন যা যা ঘটেছে সেই ঘটনার বর্ণনা ইনিয়াসকে দিতে থাকে। ইনিয়াস জানতে পারে যে টার্নাস ট্রোজানদেরকে হঠাৎ করে অ্যাটাক করেছে, ইনিয়াসের অনুপস্থিতিতে টার্নাস অ্যাটাক করেছে, এবং ইনিয়াস খুব ভালো করেই বুঝতে পারে যে হি নিডেড টু বি রেডি ফর ব্যাটল, তাকে এখনই যুদ্ধের জন্য প্রস্তুত হতে হবে, কারণ অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে। এনিয়াস উইথ এ প্রেয়ার টু সিবেল প্রিপেয়ার টু অ্যাকশন। তখন এক গডেস, এই গডেসের নামে সে আবার প্রস্তুতি নেয়। ইনিয়াস যখনই সুযোগ পায় তখনই সে বিভিন্ন গডস এন্ড গডেসের নামে সে প্রার্থনা করে, এবং যে কোনো কাজ শুরু করার আগে ইনিয়াস গডস এন্ড গডেসদেরকে সে স্মরণ করে এবং সে যুদ্ধের প্রস্তুতি নিতে থাকে। As he approaches, lift high as his shield, and the Trojans shout in joy at his return. এনিয়াস অবশেষে ট্রোজানদের সাথে একত্রিত হলো এবং এনিয়াসকে দেখার পর সবাই আনন্দ প্রকাশ করলো। অবশেষে তারা, তাদের লিডার চলে এসেছে, তাদের নেতা চলে এসেছে। ভাবে অ্যাকিলিসের আর্মার থেকে সূর্যের আলো প্রতিফলিত হতো, সূর্যের আলোয় ঝকমক ঝকমক করে উঠত, ঝলমল করে উঠত। যেভাবে অ্যাকিলিসের বর্মের বর্ণনা, শিল্ডের বর্ণনা যেভাবে দেয়া আছে হোমারের ইলিয়াডে, অনেকটা সেই রকম বর্ণনাই আমরা পাচ্ছি ভার্জিলের ইনিয়েড থেকে। লাইক ফ্ল্যাশেস ফ্রম হিজ আর্মার লাইক এ কমেট অর সিরিয়াস, ধূমকেতুর মতো অথবা সিরিয়াস উজ্জ্বল তারকার মতো। তারকা যেমন আলোয় ঝলমল করে ওঠে, সেরকম ইনিয়াস আলোয় ঝকমক করছে। But Turnus is not dismayed. টার্নাস ইনিয়াসকে দেখার পর যে একটু ঘাবড়ে যাবে তা না। টার্নাস ইজ নট ডিসমেইড, টার্নাসের মধ্যে কোনো ভ্রুক্ষেপ আমরা লক্ষ্য করছি না। And Turnus urges his troops to be ready for battle. টার্নাস তখন তার সৈন্যদেরকে বলছে যুদ্ধের জন্য এবার প্রস্তুত হও। ওদের লিডার ওদের সাথে যোগ দিয়েছে। এতদিন আমরা যুদ্ধ করেছি, উই ফট দ্য ট্রোজানস উইদাউট দেয়ার লিডার্স, এখন ট্রোজানদের লিডার চলে এসেছে, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত হই আবার ভালো করে। Aeneas's man disembark. Tarchon runs his sheep at the shore and it breaks it back on a sandbank. এর মধ্যে ওই টার্কন, এ হচ্ছে এট্রাস্কানদের রাজা,
সেই রাজার যে জাহাজে করে রাজা আসছিল, সেই রাজার জাহাজের একটা অংশ ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে পড়ে। যুদ্ধ শুরু হয়, দ্য ব্যাটল বিগিনস, অ্যান্ড দ্য ফার্স্ট, অবশেষে ইনিয়াসের নেতৃত্বে ট্রোজানরা খণ্ডযুদ্ধে জয়লাভ করে। যুদ্ধ শেষ মানে ওয়ার ইজ নট ফিনিশড বাট ব্যাটল, ওই দিনকার যুদ্ধ আপাতত শেষ হয় এবং ইনিয়াস এলসওয়্যার হাউএভার দ্য ইটালিয়ানস আর সাকসেসফুল, কিন্তু ইটালিয়ানরা ওইদিকে দমে যায়নি, তারা তাদের বেশ কিছু প্ল্যান সাকসেসফুল হয়েছে। অ্যান্ড দ্য স্ট্রাগল ইজ ইকুয়ালি পোয়েস্ট, যদিও ইনিয়াসের দল ট্রোজানরা জিতে গেছে কিন্তু দুই দলেই ক্ষয়ক্ষতি হয়েছে। যেটা হয় যুদ্ধে, যুদ্ধে দুই পাশেই ক্ষয়ক্ষতি হয়, দুই দলেই আমরা ক্ষয়ক্ষতি লক্ষ্য করি। যুদ্ধের ছবি যেটা আমরা হোমারের ইলিয়াডে পড়েছি, যে ব্যাটল অ্যান্ড ওয়ার, ইট মিনস দ্যাট বোথ সাইড উইল সাফার, দুই দিকেই ক্ষয়ক্ষতি হবে। এখানেও আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র রুটুলিয়ান আর ইটালিয়ান ওদের মধ্যে ক্ষয়ক্ষতি হয়েছে তা না, ট্রোজানদেরও বহু ক্ষয়ক্ষতি হয়েছে। লাইন 362 থেকে 438, এটুকু আপনাদের মধ্য থেকে একজন পড়েন তো। আচ্ছা, রাহাত ইশতিয়াক, রাহাত স্যার জি স্যার। দেখতে পাচ্ছেন? Pallas encourages his Pallas Arcadian encourages his Arcadians and kills many of the enemy. Yes sir, পড়ছি। প্যালাস আমরা জানি, প্যালাস কিন্তু ইনিয়াসের বন্ধু। হ্যাঁ, Ilissus rallies the Italians but is killed by Pallassus. Lausus then moved to attack. দেখতে পাচ্ছেন না? কথা শুনতে পাচ্ছি না অবশ্য। ওকে, স্যার হ্যাঁ হ্যাঁ এবার শুনতে পাচ্ছি, এবার বলেন। কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা। Pallas encourages his Arcadians and kills many of the enemy. Ilesius rallies the Italians but is killed by Pallas. Lausus then moved to attack Pallas, but fate prevents their meeting. আচ্ছা, এখানে আমরা বেশ কিছু নাম আছে, সবগুলো নাম আমরা মনে রাখবো না, প্যালাসের নামটা মনে রাখি। প্যালাস যেহেতু একটা গুরুত্বপূর্ণ চরিত্র, প্যালাস ইনিয়াসের ঘনিষ্ঠ বন্ধু, মানে প্যালাস বেশ ভালোভাবেই যুদ্ধে অংশগ্রহণ করছে। প্যালাসরা আক্রমণ করছে, ওইদিকে ইটালিয়ানরা আক্রমণ করছে, দুই পক্ষেই ক্ষয়ক্ষতি হচ্ছে। প্যালাস আক্রমণ করছে, ওইদিকে ইটালিয়ানরা আক্রমণ করছে, ইটালিয়ানদের মধ্য থেকে কেউ একজন মৃত্যুবরণ করলো, প্যালাস একটুর জন্য বেঁচে গেল। টার্নাস অ্যান্ড প্যালাস মিট ইন এ সিঙ্গেল কম্ব্যাট। এরপর টার্নাসের সাথে প্যালাসের সম্মুখ যুদ্ধ, ডুয়েল হবে, একদিকে টার্নাস আরেকদিকে প্যালাস। প্যালাস ইজ কিল্ড, টার্নাসের হাতে প্যালাসের মৃত্যু হয়, প্যালাস ইজ কিল্ড, এবং প্যালাসকে হত্যা করার পর টার্নাস স্ট্রিপ অফ হিজ সোর্ড বেল্ট
as spoils of battle, যেটা আমরা দেখেছিলাম যে পেট্রোক্লাসকে হত্যা করার পর হেক্টর যেভাবে বর্মটা খুলে নিয়েছিল এবং পড়ে ফেলেছিল, ঠিক একইভাবে প্যালাসকে হত্যা করার পর টার্নাস প্যালাসের গায়ে যে যুদ্ধের পোশাক ছিল, সোর্ড বেল্ট ছিল, সোর্ড তলোয়ার রাখার একটা বেল্ট, স্পেশাল বেল্ট, সেটা খুলে নিয়ে পড়ে ফেলল। এটা ওই সময়কার কালচার ছিল। যুদ্ধে যখন একজন সৈনিকের হাতে আরেকজন সৈনিকের মৃত্যু হয়, তখন ইট ইজ আনরিটেন কোড যে যে জিতে যায় যুদ্ধে, তখন সে মৃত সৈনিকের পোশাক থেকে যে কোনো কিছু খুলে পরে ফেলতে পারে। এটা শুধু একটা কালচার ছিল তাই না, দ্যাট ওয়াজ আ সিম্বল অফ গ্লোরি। মৃত সৈনিকের থেকে কোনো কিছু খুলে পড়ে ফেলা এটা একটা মানে গ্লোরি ছিল, গৌরবের ব্যাপার ছিল। এমনিতে আমাদের কাছে একটু মানে বিষয়টা একটু অড লাগতে পারে যে একজন মৃত মানুষের কোনো কিছু খুলে সেটা পড়া কেমন দেখা যায়, কিন্তু এই জায়গায় ওরা অন্যভাবে বিষয়টাকে দেখছে। যখন যুদ্ধে একজন সৈনিকের হাতে আরেকজন সৈনিকের মৃত্যু হচ্ছে, তখন যাকে সে মেরে ফেলছে তার শরীরে যা কিছু আছে সবকিছুর প্রতি তার একটা অধিকার আছে। স্পয়েলস অফ ব্যাটল বলে এটাকে। টার্নাস যখন প্যালাসকে মেরে ফেললো, হত্যা করলো, তখন প্যালাসের শরীর থেকে ও সবকিছুই খুলে নিতে পারবে। যা কিছু খুলে নেবে ওইটাই হচ্ছে সিম্বল অফ গ্লোরি, গ্লোরি অফ ব্যাটল, স্পয়েলস অফ ওয়ার, এটা স্পয়েলস অফ ব্যাটল। প্যালাসের খুব চমৎকার একটা বেল্ট ছিল, এই বেল্টটা টার্নাস খুলে পরে ফেলল। তারপর ঠিক তক্ষুনি দ্য পোয়েট রিফ্লেক্টস দ্যাট a day will come when he will bitterly regret this deed. খুব ভালো করে খেয়াল করেন, যখন টার্নাস প্যালাসের ওই সোর্ড বেল্টটা খুলে পড়ছে, তখন ভার্জিল ভবিষ্যৎবাণী দিচ্ছে যে এই সিদ্ধান্তের জন্য টার্নাস একদিন পস্তাবে, খুব চরম পরিণতি ভোগ কাজটা সে করলো, প্যালাসের বেল্টটা খুলে নিয়ে পড়লো, এর জন্য তাকে পস্তাতে হবে, এর জন্য তাকে চরম মূল্য দিতে হবে। এরপর লাইন 510 টু 605 হাইলাইটেড আছে, কে পড়বেন? সাকিব রশিদ আছেন, দেখতে পাচ্ছেন সাকিব? সুমাইয়া ইভা দেখতে পাচ্ছেন? স্যার। সাকিব জি স্যার। স্লাইড দেখতে পাচ্ছেন? আম, একটু সমস্যা হচ্ছে স্যার। Yes, sir. আচ্ছা, যিনি দেখতে পাচ্ছেন একটু কাইন্ডলি পড়বেন হাইলাইট করা অংশটুকু। স্যার আমি পড়ি, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা পড়েন। He rages in mad anger over the battlefield, seeking vengeance for Pallas and killing many of the enemy violently and ruthlessly. স্যার পড়েছি। Hello, sir.
আই এম রিয়েলি সরি এভরিওয়ান, আমার ওই ওয়াইফাই এর কানেকশন চলে যাচ্ছে। আমি যে ডেটা থেকে আছি স্ক্রিনটা সম্ভবত চলে গেছে। আমি Yes, আবার sir. শেয়ার করার চেষ্টা করছি। স্যার এখন দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আমরা আস্তে আস্তে এগোনোর চেষ্টা করি। আমরা যেখানে ছিলাম লাইন নাম্বার 439 টু 509, এখানে আমরা দেখতে পাচ্ছি টার্নাস অ্যান্ড প্যালাস। একদিক মনে রাখবেন, দ্য প্রিন্স অফ দ্য রুটুলিয়ানস এনিয়াসের শত্রু টার্নাস, এবং একদিকে আরেকদিকে হচ্ছে প্যালাস, এনিয়াসের ঘনিষ্ঠ বন্ধু। টার্নাসের সাথে প্যালাসের যুদ্ধ হচ্ছে। প্যালাস ইজ কিলড and Turnus strip off his sword belt as spoils of battle. যেভাবে পেট্রোক্লাসকে হত্যা করার পর হেক্টর তার শরীর থেকে বর্ম যুদ্ধের পোশাক খুলে নিয়েছিল, একইভাবে প্যালাসকে হত্যা করার পর টার্নাস তার শরীর থেকেও বেল্টটা খুলে নিচ্ছে। The poet reflects that a day will come when he will bitterly regret this deed. এমন একটা দিন আসবে যখন টার্নাস তার এই সিদ্ধান্তের জন্য পস্তাবে, সে পরিতাপ করবে। এই যে সে প্যালাসের শরীর থেকে সোর্ড বেল্টটা খুলে নিল এবং পরে ফেললো, এটা তার জন্য একটা ভুল সিদ্ধান্ত ছিল। আমরা অলরেডি ডিসকাস করেছি যে এনিয়াস এবং প্যালাস তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল, খুব ঘনিষ্ঠ বন্ধু। এখন যখন প্যালাসের মৃত্যু সংবাদ এনিয়াসের কানে পৌঁছালো, তখন এনিয়াস rages in mad anger over the battlefield. পেট্রোক্লাসের মৃত্যুর পর অ্যাকিলিস যেরকম উন্মাদের মতো আচরণ করেছিল, আপনাদের মনে থাকার কথা। After learning the death news of Patroclus, Achilles was mad in anger. পেট্রোক্লাসের মৃত্যুর পর অ্যাকিলিস যেমন রাগে ক্ষোভে পাগলের মতো আচরণ করতে থাকে, একইভাবে প্যালাসের মৃত্যুর পর এনিয়াস উন্মাদের মতো আচরণ করতে থাকে। এনিয়াস rages mad anger over the battlefield, seeking vengeance for Pallas. তখন এনিয়াসের মনে একটাই কথা, প্রতিশোধ নিতে হবে, প্যালাসের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। seeking vengeance for Pallas and killing many of the enemy violently and ruthlessly. আবার আমাদের হোমারের ইলিয়াডের কথা মনে পড়ে যাচ্ছে। অ্যাকিলিস যেমন উন্মাদ পাগলের মতো আচরণ করছিল, ইনিয়াসও একইভাবে উন্মাদের মতো আচরণ করতে থাকে। তার মাথায় একটাই চিন্তা, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, এবং প্রচন্ড রাগে ক্ষোভে
Like a monster, like a demon, he killed many of the enemy violently and ruthlessly. অ্যাকিলিস যেমন একের পর এক কচুকাটা করছিল, ইনিয়াসও just like Achilles, he was a monster. He killed many Rutulian. প্রচুর রুটুলিয়ান ইনিয়াসের হাতে মৃত্যুবরণ করে। Meanwhile in Olympus, এইদিকে অলিম্পাসে বসে জুনো তো দেখছে বিষয় কি কি ঘটছে। জুনো obtains permission from Jupiter to save Turnus. জুনো এখন ভালো করেই জানে টার্নাসকে বাঁচানোর আর কোনো পথ নেই। ইনিয়াস এমন রেগে আছে, ইনিয়াস এমন ভয়ঙ্কর ভাবে রেগে আছে যে কোনোভাবেই আর টার্নাসকে বাঁচানো যাবে না। তখন জুনো মানে মোটামুটি জুপিটারের পায়ে ধরে টার্নাসকে বাঁচানোর একটা উপায় বের করলো, বাট অনলি টেম্পোরারিলি। জুপিটার বলছে ঠিক আছে, তুমি টার্নাসকে বাঁচাতে চাও, বাঁচাতে পারো, কিন্তু এটা টেম্পোরারি। টার্নাস আলটিমেটলি মৃত্যুবরণ করবে, কারণ টার্নাস যখন প্যালাসকে হত্যা করলো এবং তার বেল্টটা পড়ে নিল, তখনই তার ভবিষ্যৎ সে একদম সিল করে ফেলেছে। টার্নাসকে বাঁচানোর আর কোনো পথ নাই। টার্নাসের মৃত্যুটা তুমি জাস্ট পিছাতে পারো, কিন্তু টার্নাসের ডেথ ইজ ইনএভিটেবল, বাট অনলি টেম্পোরারিলি ইউ ক্যান সেভ টার্নাস। তারপর জুনো কি করলো? she makes a phantom of Aeneas. জুনো তখন টার্নাসের সামনে এনিয়াসের এক ছায়া তৈরি করলো। সেটা কি? a phantom, এনিয়াসের এক প্রতিমূর্তি টার্নাসের সামনে হাজির করলো। টার্নাস চোখের সামনে দেখতে পাচ্ছে এনিয়াসকে, সেটা কিন্তু নট রিয়েল এনিয়াস। জুনো টার্নাসের সামনে ইনিয়াসের এক ছায়ামূর্তি তৈরি করলো। টার্নাস মনে করলো এটা হচ্ছে সত্যিকারের এনিয়াস। টার্নাস এই হচ্ছে সুযোগ, টার্নাস ভাবলো এই হচ্ছে সুযোগ, টার্নাস ভাবলো এই হচ্ছে সুযোগ। ইনিয়াসকে মেরে ফেলা মানে হচ্ছে একদম ট্রোজানদেরকে প্রায় নিশ্চিহ্ন করে দেয়া। টার্নাস pursues it to a ship. ইনিয়াস ভেবে টার্নাস যার পিছু পিছু ছুটছে সে কিন্তু আসলে সত্যিকারের ইনিয়াস না। It was actually Juno's plan. টার্নাস দেখতে পাচ্ছে যে ইনিয়াস পালাচ্ছে, সেটা কিন্তু ইনিয়াস না। That is a phantom created by Juno. Turnus pursues it to a ship. একে তাড়া করে টার্নাস ইনিয়াসকে তাড়া করছে, ইনিয়াস একটা জাহাজে উঠে পড়লো। ওটা কিন্তু আসলে ইনিয়াস ছিল না, ওটা জুনোর একটা কারসাজি ছিল। টার্নাস দেখতে পাচ্ছে যে ইনিয়াস জাহাজের মধ্যে উঠে যাচ্ছে, তাহলে টার্নাস ওর পিছু পিছু উঠে গেল। Turnus pursued it, the phantom, to a ship, and Juno then sets the ship loose. জুনো তখন জাহাজটাকে ধাক্কা দিয়ে সমুদ্রে পাঠিয়ে দিল। টার্নাস তখন বুঝতে পারলো যে ইট ওয়াজ নট অ্যাকচুয়ালি ইনিয়াস, এটা জুনোর চক্রান্ত ছিল। টার্নাসকে সে বাঁচিয়ে দিল, কারণ ওই মুহূর্তে যদি ইনিয়াসের সামনে টার্নাস পড়তো তাহলে টার্নাসকে কেউ বাঁচাতে পারতো না। এটা ছিল টার্নাসকে বাঁচানোর একটা বুদ্ধি। টার্নাস তখন বুঝতে পারলো যে এটা জুনো তার জীবনটাকে বাঁচিয়ে দিল, মানে এটা টার্নাসের জন্য অনেক বড় একটা অপমান ছিল। টার্নাস bitterly chafing at his enforced absence from the battle. তখন টার্নাস প্রচন্ড বিরক্ত যে কিভাবে তাকে কাপুরুষের মতো যুদ্ধের ময়দান থেকে বাঁচিয়ে নিয়ে আসলো। দেন টার্নাস ওই যে জাহাজে সে উঠলো, সেই জাহাজ ক্যারিড টার্নাস away to his home at Ardea. একদম টার্নাসকে যুদ্ধের ময়দান থেকে বাঁচিয়ে একদম তার শহরে পাঠিয়ে দিল। এইদিকে মেজেন্টিয়াস, ইটালিয়ানদের পক্ষ থেকে মেজেন্টিয়াস enters the battle and performs mighty deeds. আবার যুদ্ধ হচ্ছে, রীতিমতো যুদ্ধ কিন্তু চলছে। Aeneas and Mezentius meet in a single combat. ইনিয়াস আর মেজেন্টিয়াসের যুদ্ধ হচ্ছে। ইনিয়াস কিন্তু তখন প্রচন্ড রাগে, প্রচন্ড বিদ্বেষে, একদম উন্মাদ প্রায়, মানে একদম মনস্টার, লাইক এ ডিমন। ইনিয়াস ইজ ম্যাসাকারিং এভরি সোলজার ইন ফ্রন্ট। বিপক্ষের যত সৈনিক তার সামনে আসছে সবাইকে ইনিয়াস কচুকাটা করছে।
তখন ওই ল্যাটিনদের এক বড় সেনাপতি বীর যোদ্ধা মেজেন্টিয়াস ইনিয়াসের সামনে এসে দাঁড়ালো, সিঙ্গেল কমব্যাট। তখন কি আর ইনিয়াসের সামনে দাঁড়ানোর উপায় আছে মেজেন্টিয়াসের? মেজেন্টিয়াস ইজ wounded, seriously wounded. ইনিয়াস প্রায় মেজেন্টিয়াসকে মেরে ফেলবে। ঠিক ওই মুহূর্তে মেজেন্টিয়াসের ছেলে লসাস ইন্টারভিনস টু সেভ হিম। লসাস এসে কোনোভাবে তাকে বাঁচায়, মানে বাঁচানোর চেষ্টা করে আর কি। লসাস ইন্টারভিনস টু সেভ, বাবাকে বাঁচানোর জন্য লসাস এসেছে। তখন ইনিয়াসের তো ওই হিতাহিত জ্ঞান নাই। ইনিয়াস কিলস লসাস, মানে বাবা তো আহত হয়ে মাটিতে পড়ে আছে, বাবাকে বাঁচানোর জন্য লসাস এসেছে। খুব ইম্পর্টেন্ট পার্ট কিন্তু, বাবাকে বাঁচানোর জন্য লসাস এসেছে। দেন ইনিয়াস কিলস লসাস and in profound sorrow at what he has had to do lifts up the body and restores it to his comrade. ভালো করে খেয়াল করেন, ইনিয়াস আর মেজেন্টিয়াসের যুদ্ধ হচ্ছে। মেজেন্টিয়াস আহত হয়ে পড়ে গেছে, তখন তার ছেলে তাকে বাঁচানোর জন্য আসে, বাঁচাতে পারে না, ইনিয়াসের হাতে লসাসের মৃত্যু হয়। তারপর মেজেন্টিয়াস যখন শুনতে পায় তার ছেলের মৃত্যু হয়েছে ইনিয়াসের হাতে, মেজেন্টিয়াস হিয়ার্স অফ দ্য ডেথ অফ হিজ সন লসাস। মেজেন্টিয়াস শুনতে পায় যে তার ছেলের মৃত্যু হয়েছে, and he prepares to give up his own life. তখন মেজেন্টিয়াস বলছে, আমার ছেলে, আমার একমাত্র ছেলে, সে আর নেই, আমার জীবন বাঁচাতে গিয়ে সে মৃত্যুবরণ করেছে, তাহলে আমার জীবন রেখে কি লাভ। সে তখন সিদ্ধান্ত নিল সে ইনিয়াসের সামনে গিয়ে দাঁড়াবে এবং নিজের জীবন বিসর্জন দেবে। He prepares to give up his own life by confronting Aeneas. In the ensuing contest, he is mortally wounded and meets his death with dignity of the heroic warrior. মানে আজকে আমরা এই পর্যন্তই থাকি, এই পর্যন্তই আজকে থাকি। আমরা নেক্সটে আমরা ওই 11-12 এটা পরে দেখব। আজকে যে ঘটনাগুলো ঘটে, এই ঘটনাগুলোকে আমরা যদি খুব সংক্ষেপে রিভিউ করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে সেটা পারি আমরা একটু ওকে। একরাম আছেন? একরাম কি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, নাও আপনার কি ধারণা, এই যে আজকে আমরা এই যে বুক 9 এন্ড বুক 10 এই দুটো আজকে আমরা পড়ার চেষ্টা করলাম, মূল কি ঘটনাটা ঘটছে আমাদেরকে কি একটু সংক্ষেপে বলতে পারবেন? অনেক ডিটেইল আছে, আমরা এই দুটো চ্যাপ্টারে বুক 9 এবং বুক 10 এ আমরা অনেকগুলো নতুন নতুন নাম পাবো, অনেক কঠিন কঠিন নাম পাবো। সবগুলো নামগুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ না, কাহিনীটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি কি কি ঘটছে। বুক 9, আমরা শুরু করি বুক 9 থেকে। বুক 9 এ কি ঘটছে? বুক 9 এ আমরা দেখতে পাচ্ছি যে টার্নাস তার সৈন্যবাহিনী নিয়ে ট্রোজানদেরকে আক্রমণ করছে, কোন রকম ওয়ার্নিং ছাড়া, কোন রকম প্রিপারেশন ছাড়া আক্রমণ করছে। কেন আক্রমণ করলো? আক্রমণ করার মূল কারণটা কি? মূল কারণটা হচ্ছে জুনো তাকে উস্কে দিয়েছে। জুনো অ্যাকচুয়ালি compelled him to attack. জুনো কিন্তু তাকে বাধ্য করেছে আক্রমণ করার জন্য।
আমরা দুইটা চ্যাপ্টারই যেটা দেখলাম যে যুদ্ধের বর্ণনা আছে। উই ফাইন্ড লটস অফ ভায়োলেন্স, ব্লাডশেড, এবং প্রতি মুহূর্তেই আমাদের কিন্তু হোমারের ইলিয়াডের কথা মনে পড়ছে। Each and every fighting, each and every incident, it reminds us of Homer's Iliad. যুদ্ধের যে বর্ণনা আমরা খুঁজে পাচ্ছি এই প্রতিটা স্টেজে, এই বিষয়ে আপনাদের মতামত কি? এখান থেকে কি আমরা ইমেজ অফ ওয়ার খুঁজে পাবো যদি আমরা খুঁজে বের করতে চাই? আমার কথা কি বোঝা যাচ্ছে না? স্যার কোশ্চেনটা আবার একটু করুন। আজকে আমাদের মূল আলোচনা যেটা ছিল, আজকে আমাদের যে মূল আলোচনাটা ছিল সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। আমরা আমাদের আজকে ফোকাসটা কি ছিল? আজকে আমাদের ফোকাস হচ্ছে বুক 9 এন্ড বুক 10। বুক 9 এবং বুক 10 এ এই দুটো চ্যাপ্টারে আমাদের ফোকাসটা কি, আমরা কি করতে চাচ্ছি, আমাদের আলোচনার বিষয়বস্তুটা কি? আমরা যদি আমাদের লাইন ওয়াইজ সামারি যে হ্যান্ডআউট তার একদম শুরুতে ক্যাপসুল সামারিতে যদি চলে যাই, তাহলে বুক 9 এবং বুক 10 এর ওয়ান লাইন সামারি আমরা খুঁজে পাবো। বুক 9 এ কি লেখা আছে? বুক 9 এই পুরো চ্যাপ্টারটার সামারিটা কি? টার্নাস অ্যাটাকস দ্য ট্রোজান ক্যাম্প। টার্নাস অ্যাটাকস দ্য ট্রোজান ক্যাম্প। ট্রোজান ক্যাম্প যখন টার্নাস আক্রমণ করছে, ওই মুহূর্তে এনিয়াস ক্যাম্পে নেই। এনিয়াস সৈন্য সংগ্রহ করার জন্য ইভ্যান্ডারের কাছে গিয়েছে। টার্নাস সৈন্য সংগ্রহের জন্য কার কাছে গিয়েছে? ইভ্যান্ডারের কাছে গিয়েছে। এই যে এই অবস্থাটা সম্পর্কে আপনাদের কমেন্ট কি? এই যে টার্নাস ট্রোজানদেরকে অ্যাটাক করলো, এই বিষয়ে আপনাদের কমেন্ট কি? কে বলবেন? কেউ একজন বলেন তো, বলার চেষ্টা করেন। আচ্ছা, আমি এই উত্তরটা, এই যে উত্তরটা আপনাদের কাছ থেকে যেটা এক্সপেক্ট করছি, সেটা আপনারা পাবেন এই পেজ 9 এ, এই হ্যান্ডআউটেরই একদম 9th পেজে। আপনারা যখন যাবেন 9th পেজের একদম শেষের দিকে, এই যে এনিয়েড 9 একদম শুরুতে দেখেন, এই যে লাইন 1 টু লাইন 76।
এই যে এই লাইনটা, এটা হচ্ছে সেটার অ্যান্সার। টার্নাসের তো আসলে এটা জানার কথা ছিল না যে ইনিয়াস তখন অ্যাবসেন্ট। জুনো অ্যাকচুয়ালি টার্নাসের কাছে মেসেজটা পাঠাচ্ছে যে ইনিয়াস ইজ অ্যাবসেন্ট, ট্রোজানরা এখন পুরো ভালনারেবল অবস্থায় আছে, ইনিয়াস এখন ক্যাম্পে নেই, এখন যদি ট্রোজানদেরকে আক্রমণ করা যায় তবে সবচেয়ে বেশি তখন ক্ষয়ক্ষতি নিশ্চিত করা যাবে। জুনোর এটা এটা ছিল একটা প্ল্যান, চক্রান্ত, এবং টার্নাস জুনোর পরামর্শে কিন্তু এই কাপুরুষের মতো কাজটা করে। টার্নাসের ধারণা ছিল যেহেতু জুনো মানে পরামর্শটা দিচ্ছে, কুইন গডেস, কুইন অফ অলিম্পাস, সে যেহেতু একটা পরামর্শ দিচ্ছে, পরামর্শ নিশ্চয়ই খারাপ পরামর্শ দেবে না। এবং টার্নাস এই জন্যই হি অ্যাকসেপ্টস দ্য ডিভাইন কল টু আর্মস। ট্রোজানরা কিন্তু প্রিপেয়ার্ড ছিল না এবং একদম আনপ্রিপেয়ার্ড অবস্থায় টার্নাস এবং অ্যামাটা তাদের গ্রুপ নিয়ে আক্রমণ করে। বেশ অল্প সময়ে ট্রোজানরা বেশ ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়, বড় বড় বেশ কয়েকজন সেনাপতি তারা মৃত্যুবরণ করে। আমাদের এই দুটো চ্যাপ্টারের মূল কথা হচ্ছে দ্য ইমেজ অফ ওয়ার, থিম অফ ওয়ার। ভার্জিল তার ইনিয়াডে যুদ্ধকে যেভাবে রিপ্রেজেন্ট করেছেন, যুদ্ধ যেভাবে ফুটে উঠেছে, যুদ্ধকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, যুদ্ধের ব্লাডশেড, ভায়োলেন্স, দুই দিকেই, দুই সাইডেই ক্ষয়ক্ষতি হচ্ছে। ট্রোজানরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, রুটুলিনরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে, ল্যাটিনরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে। যুদ্ধ একদম ফুল স্কেল ওয়ার চলছে। এই যে যুদ্ধ, আমরা যুদ্ধের বর্ণনা পড়ছি আমরা ভার্জিলের ইনিয়াডে, আমরা বাধ্য হচ্ছি হোমারের ইলিয়াডকে স্মরণ করতে। হোমার যেভাবে যুদ্ধের বর্ণনা দিয়ে গেছেন তার ইলিয়াডে, যেটা আমরা মিড টার্মের আগে পড়েছি, মিড টার্মের আগে আমরা ওই ফোকাস করেছিলাম হোমার্স ডেপিকশন অফ ওয়ার, সেটাতে। আজকে আমরা ফোকাস করছি ভার্জিলস ডেপিকশন অফ ওয়ার, ভার্জিল কিভাবে যুদ্ধের বর্ণনা দিচ্ছেন। এবং এই যুদ্ধের বর্ণনা পড়তে পড়তেই আমরা বারবার হোমারের কথা স্মরণ করছি, হোমারের কথা আমাদের মনে পড়ছে। হোমার যেভাবে যুদ্ধের বর্ণনা দিয়ে গেছেন সেই একইভাবে আমরা ভার্জিলের বর্ণনাকে খুঁজে পাচ্ছি। সবচেয়ে বেশি আমরা মিল পাই হচ্ছে এই যখন ইনিয়াস প্যালাসের মৃত্যুর পর তার রাগকে আর কন্ট্রোল করতে পারে না। ঠিক একইভাবে ইলিয়াডে আমরা পড়েছিলাম ক্লাস যখন মারা যায় তারপর অ্যাকিলিস যেমন উন্মাদের মতো আচরণ করে, হিংস্র জন্তুর মতো সে আচরণ করতে থাকে, উন্মাদের মতো আচরণ করতে থাকে, ঠিক তেমনই একটা আচরণ কিন্তু আমরা ইনিয়াসের মধ্যেও লক্ষ্য করি। হয়তো অতটা বেশি না। অ্যাকিলিস যেমন, মানে অ্যাকিলিসের উন্মত্ততার বর্ণনা যেভাবে আমরা পেয়েছি, ইনিয়াসেরটা ওইরকম ভাবে আমরা পাইনি। আমরা যদি টেক্সটে যাই, আমরা আমরা যাই ক্যাপ্টেন্স ফাইট অ্যান্ড ডাই এই চ্যাপ্টারে। মাঝামাঝি একটা জায়গায় যুদ্ধের যে বর্ণনাগুলো এখানে আছে, আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে
হোমারের কথা মনে পড়বে। হোমার যেভাবে যুদ্ধের বর্ণনাটা দিয়েছেন, আমরা ভার্জিলের বর্ণনাতে আমরা হোমারকে খুঁজে পাবো। আমরা এখন খুঁজে বের করার চেষ্টা করছি কিভাবে ইনিয়াসের ক্রোধের বর্ণনা আছে। ইনিয়াস যখন শুনতে পায় যে প্যালাস টার্নাসের হাতে মৃত্যুবরণ করেছে, তারপর আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার। পেজ নাম্বার 288-এ আমরা ইনিয়াসের মনের যে অবস্থাটা সেটা আমরা খুঁজে পাবো। ঠিক তার কিছুক্ষণ আগেই টার্নাসের হাতে প্যালাসের মৃত্যু হয়েছে। প্যালাসের মৃত্যু সংবাদ টার্নাসের কাছে পৌঁছাচ্ছে একজন মেসেঞ্জার। Such a heavy blow. প্যালাসের মৃত্যুটা এটা অনেক বড় একটা ধাক্কা, not only to the Trojan but also to Aeneas. পেট্রোক্লাসের মৃত্যুটা অ্যাকিলিসের কাছে যেরকম অনেক বড় একটা ধাক্কা ছিল, একইভাবে প্যালাসের মৃত্যুটা ইনিয়াসের কাছে অনেক বড় একটা আঘাত। Such a heavy blow. Now a trusted herald, no empty rumor, wings the news to Aeneas. এখন এই গুরুতর সংবাদ ইনিয়াসের কাছে পৌঁছাচ্ছে। His men stand on the razor edge of the death. সবাই, they are all standing on the razor edge of the death. সবাই একদম মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। Now is the time to rescue his routed Trojans. The closest enemy ranks he mows down with iron. ইনিয়াস এই ভয়ঙ্কর সংবাদটা শোনার পর the closest enemy ranks he mows down with iron. অদ্ভুত ব্যাপার হচ্ছে, আমরা যখন অ্যাকিলিসের বর্ণনা পড়েছিলাম, অ্যাকিলিস পেট্রোক্লাসের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য অ্যাকিলিস যেভাবে পুরো ট্রোজানদেরকে পুরো ধ্বংস করে এগিয়ে যাচ্ছিল, একইভাবে ইনিয়াস হি মোভস ডাউন উইথ আয়রন, মানে একই রকম বর্ণনা আমরা পাচ্ছি। হোমার যেভাবে
অ্যাকিলিসের ধ্বংসযজ্ঞের বর্ণনা দিয়েছিলেন। একইভাবে আমরা ইনিয়াসের ধ্বংসযজ্ঞের বর্ণনা পাই ভার্জিলের বর্ণনায়। ভার্জিল বর্ণনা করছেন ইনিয়াস কিভাবে একের পর এক রুটুলিয়ান ল্যাটিনদেরকে নিশ্চিহ্ন করে এগিয়ে যাচ্ছে। রিপিং এ গুড হোয়াইট সোয়াথ থ্রু দ্য ল্যাটিয়ান ফ্রন্ট, একদম ল্যাটিনদেরকে যাকে সামনে পাচ্ছে তাকেই কচুকাটা করছে। ব্লেজিং উইথ রেজ, এই যে ব্লেজিং উইথ রেজ অ্যাজ হিজ সোর্ড ব্লেড হ্যাকস দ্যাট পাথ, মানে অ্যাকিলিস ওর ভেতরের যে রাগটাকে, মানে হোমার যেভাবে অ্যাকিলিসের রাগটাকে প্রকাশ করেছিলেন, ভার্জিল অতটা তীব্রভাবে প্রকাশ করছেন না। তুলনামূলক আমরা যদি তুলনা করি তাহলে হয়তো ওই অ্যাকিলিসের তুলনায় ইনিয়াসের রাগটা একটু কম প্রকাশ পাচ্ছে, কিন্তু তারপরেও আমাদের মাথায় রাখতে হবে দিস ইজ ইনিয়াস। ইনিয়াস আমরা একদম শুরু থেকে তাকে একদম নরম স্বভাবের, একদম সফট মাইন্ডেড মানুষ হিসেবে পেয়েছি। আর অ্যাকিলিসকে আমরা তো একদম শুরু থেকেই হোমারের ইলিয়াডে আমরা অ্যাকিলিসকে শুরু থেকেই অ্যারোগ্যান্ট অ্যাংরি ম্যান হিসেবে পেয়েছি। কিন্তু এই ভার্জিলের ইনিয়াডে আমরা কিন্তু ইনিয়াসকে প্রথম থেকে বেশ সফট মাইন্ডেড পার্সন হিসেবে পেয়েছি, একদম নরম মানুষ। এখন সেই ভেরি জেন্টল, ভেরি পায়াস, ডিভাউট রিলিজিয়াস পার্সন, সে যখন ব্লেজিং উইথ রেজ, তাহলে এটাকে আমরা ওই লেভেলে আপনাকে চিন্তা করতে হবে যে এনিয়াস যখন রাগান্বিত তাহলে এটা নিশ্চয়ই অনেক সিরিয়াস, কারণ ইনিয়াস তো সহজে রাগান্বিত হয় না, ইনিয়াস তো সহজে রাখবে না। ইনিয়াস সে তো ভেরি জেন্টল, blazing with rage as his sword blade hacks the path, hunting for you, Turnus. So proud of your latest skill. মানে ইনিয়াস টার্নাসকে হত্যা করার জন্য এগিয়ে যাচ্ছে। Hunting for you, Turnus. So proud of your latest skill. As Pallas, Evander, all of them rise before Aeneas's eyes. তখন ইনিয়াসের স্মরণে আসলো যে প্যালাস সম্পর্কে ইভান্ডার কি বলেছিল। ইভান্ডার বলেছিল যে আমার ছেলেটা যুদ্ধ সম্পর্কে কিছু জানে না, ওকে যুদ্ধ সম্পর্কে একটু অভিজ্ঞতা অর্জন করে দিও। তার মানে প্যালাসকে শেখানোর দায়িত্বটা কিন্তু ছিল ইনিয়াসের। এখন প্যালাসকে সে ঠিক মতো প্রোটেক্ট করতে পারলো না, এটা ইনিয়াসের জন্য অনেক বড় একটা অপমান, এটা অনেক বড় একটা ব্যর্থতা ইনিয়াসের জন্য। All of them rise before Aeneas's eyes. The welcoming board that met him that first day, the right hand clasped in trust, and four sons of Sulmo. মানে তখন তার আগের কথাগুলো মনে পড়ছে। And four fighters all, and the same number reared by, মানে এখানে এর আগের ঘটনাগুলো বলছে আর কি। প্যালাসের মৃত্যু সংবাদ শোনার পর ইনিয়াসের তার বাবার কথাগুলো বারবার মনে পড়ছে। ইভান্ডার যখন তার ছেলেকে টার্নাসের হাতে তুলে দিচ্ছিল তখন কি বলেছিল সেই কথাগুলো মনে পড়ছে। Aeneas takes them alive to offer fire with captive blood. পেট্রোক্লাসের যখন ডেড বডিটা বার্ন করা হচ্ছিল তখন তার চারদিকে অ্যাকিলিস যেভাবে ক্যাপটিভদের রক্ত প্রবাহিত করেছিল, একইভাবে প্যালাসের পায়ের চারদিকেও এনিয়াস ল্যাটিন এবং রুটুলিয়ানদের রক্ত প্রবাহিত করছে। সেটাই বলছে, and soak his flaming pyre with captive blood. প্যালাসের সম্মানে বেশ কিছু যুদ্ধবন্দীকে হত্যা করা হয় তার পায়ারের সামনে। পায়ার বলতে কাঠের স্তূপ, যেখানে
প্যালাসের মৃতদেহটাকে পোড়ানো হচ্ছিল। And next he wings from afar a deadly spear at Magus, ducking under it quick as the quivering shaft flies past. And Magus, hugging Aeneas's knees, implores, I beg you now, by your father's ghost, by your hopes for rising Iulus, spare this life of mine for my father and for my son. প্যালাসের ব্যারিয়াল কমপ্লিট হতে না হতেই এনিয়াস যুদ্ধে ফিরে গেছে। কতটা সিরিয়াস আপনারা খেয়াল করবেন। এইদিকে প্যালাসের ডেড বডি পুড়ছে, সেটা কমপ্লিট হতে না হতেই ইনিয়াস আবার যুদ্ধের ময়দানে ফিরে গেছে। মানে বিশ্রাম নেওয়ার মতো সময়টুকু কিন্তু তাদের নাই। এমনিতে আমরা হোমারের ইলিয়াডে যেটা দেখেছি সেটা হচ্ছে যখনই কোনো ফিউনারাল হয় তখন কিন্তু সব যুদ্ধ বন্ধ থাকে, আর এখানে ফিউনারালও হচ্ছে, যুদ্ধও হচ্ছে, সবকিছু পাশাপাশি চলছে, বিশ্রামের কোনো সময় নেই। এইখানে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্যালাসের মৃত্যু কিভাবে ইনিয়াসকে বদলে ইজ চেঞ্জিং, এবং ইনিয়াস এমন ভাবে বদলে যাচ্ছে এরপর আপনার আগের ইনিয়াসকে আর খুঁজে পাবেন না। ওল্ড ইনিয়াস ইজ ডেড। এতদিন পর্যন্ত আমরা যে ইনিয়াসকে দেখে এসেছি, চিনে এসেছি, ধরে নেন সে মৃত। এরপর থেকে আপনারা যে ইনিয়াসকে দেখবেন সে সম্পূর্ণ অন্য মানুষ, কমপ্লিটলি আ ডিফারেন্ট পারসন। নেক্সট লেকচারে আপনারা ইনিয়াসকে অন্য রূপে দেখবেন আজকে থেকেই। মানে এই যে প্যালাসের মৃত্যু, প্যালাস মৃত্যুবরণ করলো এবং ইনিয়াস মানুষটা বদলে গেল, টোটালি অন্য এক মানুষ, অনেক বেশি হিংস্র, অনেক বেশি রাগী, অনেক বেশি উন্মত্ত। মানে পদে পদে অ্যাকিলিসের কথা আপনার মনে পড়বে। জি স্যার, অ্যাকিলিক্সের সেকেন্ড পার্টটা আর কি। হ্যাঁ, বলতে পারেন। অ্যাকিলিসকে বারবার আপনার মনে পড়বে। Again and again, Aeneas will remind you of Achilles. মানে এতদিন পর্যন্ত ইনিয়াসকে আমরা পেয়েছি ভেরি সফট, ভেরি মাইল্ড, ভেরি জেন্টল, খুবই নরম স্বভাবের, কারোর সাথে কখনো ঝগড়া করেনি, কারোর সাথে কখনো মারামারি করেনি। কিন্তু এই জায়গায় বিশেষ করে প্যালাসের মৃত্যুর পর যেন সম্পূর্ণ অন্য এক ইনিয়াসের জন্ম হবে। প্যালাসের মৃত্যুর মাধ্যমে এক অন্য ইনিয়াসের জন্ম। এটাকে আমরা রিবার্থ বলতে পারি কিনা। ইনিয়াস, তার মধ্যে পুনর্জন্ম ঘটছে, অন্য এক ইনিয়াস আমরা খুঁজে পাচ্ছি। এরপর থেকে আপনারা ইনিয়াস সম্পর্কে যা যা পাবেন আগের আর কোনো কিছুর সাথে মিলবে না। ওল্ড ইনিয়াস প্যালাসের মৃত্যুর সাথে সাথে এখন অন্য এক ইনিয়াস, more savage, more barbaric, more wrathful, and rage, angry, mad in anger. পেট্রোক্লাসের মৃত্যুর পর অ্যাকিলিসকে আমরা যেভাবে পেয়েছি, পেট্রোক্লাসের মৃত্যুর পর আমরা অ্যাকিলিসকে যেভাবে পেয়েছি, প্যালাসের মৃত্যুর পর আমরা ইনিয়াসকেও সেভাবে পাব। এবং প্রতিটা স্টেজে আপনি দেখবেন হোমার যেভাবে স্টেপ বাই স্টেপ ঘটনাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন, বিশেষ করে পেট্রোক্লাসের মৃত্যুর সময় থেকে শুরু করে হেক্টরের মৃত্যু, এই সময়ের যে স্টেজটা, তার সাথে
প্যালাসের মৃত্যুর পর থেকে টার্নাসের মৃত্যু, এই সময়টার আপনি একটা তুলনা পাবেন, একটা মিল পাবেন। এবং এই যে জুনো যেভাবে টার্নাসকে বাঁচালো, জুনো যেভাবে টার্নাসকে বাঁচালো, কিভাবে জুনো টার্নাসকে বাঁচালো? জুনো ভালো করেই জানতো যে টার্নাস যদি তখন যুদ্ধের ময়দানে থাকে তাকে বাঁচানো সম্ভব না। সেই জন্য জুনো ছায়ামূর্তি তৈরি করলো, জাদুর মাধ্যমে এনিয়াসের ছায়ামূর্তি তৈরি করলো এবং সেই ছায়ামূর্তিকে দিয়ে টার্নাসকে জাহাজে উঠালো, জাহাজটাকে ছেড়ে দিল। অনেকটাই আমরা মিল পাবো হোমারের ইলিয়াডের সাথে। হুবহু মিল না, বেশ কিছু এলিমেন্টে আপনারা মিল পাবেন। আর যুদ্ধের বর্ণনার ক্ষেত্রে তো আমরা পেয়েছি হোমারের ইলিয়াডে হোমার যেভাবে যুদ্ধের বর্ণনা দিয়েছেন তার অনেকটাই ঠিক তেমন বর্ণনাই আমরা পাচ্ছি ভার্জিলের ইলিয়াডে। বিশেষ করে এই দুটো চ্যাপ্টার যখন আমরা পড়ি, বুক 9 এবং বুক 10, তখন আমরা মোটামুটি শিওর হয়ে যাই যে ভার্জিল অ্যাকচুয়ালি borrowed a lot from Homer's Iliad। এই দুটো চ্যাপ্টারে আমরা অনেক বেশি মিল পাই। এজন্য অনেকেই ক্রিটিসাইজ করেন, অনেকেই ক্রিটিসাইজ করে বলেন যে ভার্জিল অনেক বড় বড় ক্রিটিক তারা এই দুর্বলতার কথা বলেন। এখন কেন বড় করেছেন, কেন এতটা ধার করেছেন, এটা আপনারা একটু চিন্তা করার চেষ্টা করবেন তো। কেন হোমারকে এত বেশি অনুসরণ করলেন ভার্জিল, এটা আপনারা একটু ভাবার চেষ্টা করবেন। আজকে এই পর্যন্তই থাকুক, আমরা নেক্সট ক্লাসে চেষ্টা করব টেক্সটটার আইডিয়া, কাহিনীটা মোটামুটি শেষ করে ফেলার জন্য, এবং আমরা ক্রিটিক্যাল অ্যানালিসিসে চলে যাব। তারপর যদি আপনারা কোনো টপিক নিয়ে ডিসকাস করতে চান, আমি আরো কিছুক্ষণ আছি, আপনারা প্রশ্ন করতে পারেন, আমি I'll try my best to answer। যদি কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে, কোনো প্রশ্ন থাকে, করতে পারেন। আপনাদের প্রেজেন্টেশন নিয়ে কি কোনো কথা আছে, কিছু যদি আলোচনা করতে চান? অন্য কোনো বিষয় নিয়ে যদি আপনারা কিছু বক্তব্য থেকে আলোচনা করতে পারেন। স্যার প্রেজেন্টেশন টপিক থেকে, আমার প্রেজেন্টেশন টপিক থেকে এখানে বলবো নাকি আপনাকে আলাদাভাবে বলবো? আপনি, আপনার ইচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। স্যার আমি যে আপনার ওই যে আপনি আমাদেরকে বুলেট পয়েন্ট লিখতে বলেছিলেন না? জি জি, আমি ভাবছি যে আমি 1 থেকে 9 এই চ্যাপ্টারটার উপরে প্রেজেন্টেশন দিব আর কি। মানে হোমারের ইলিয়াডের উপরে? জি, হোমার ইলিয়াডের উপরে। তাহলে টপিকটা একটু গোছান, যে টপিকটা আমরা কি বলতে পারি। প্রেজেন্টেশনের তো একটা টপিক থাকতে হয়, টপিক একটা ঠিক করবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে, হলে আমাকে জানাবেন। টেক কেয়ার, আসসালামু আলাইকুম। আসসালামু স্যার আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম স্যার, টেক কেয়ার স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।